চলো রেকর্ডিং শুরু করে দিয়েছি আমি, এইবার চলো হচ্ছে শুরু করি। ও তোমরা দেখতে পাবে না, তোমাদের তো ইয়ে দিইনি আমি। দাও 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 দাও। আচ্ছা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা চলো, প্রিএমবেল। আচ্ছা প্রিএমবেল মানেটা কি গো বলো তো আমাকে একটু। স্যার প্রিএমবেল মানে এই বুঝি আমরা, প্রিএমবেল মানে কি বলো? মোটামুটি ঠিক আছে। নাজমা বলো প্রিএমবেল মানে কি, তুমি কি বুঝতে পারছো যে এই ওয়ার্ডটার সাথে? স্যার প্রিএমবেল মানে আমি এই বুঝি, বলো যা বোঝো বলো। ভুল হোক সমস্যা নেই, ভুল করলেই তো শিখতে পারবে না, ভুল না করলে কি করে শিখবে? বলো প্রিএমবেল মানেটা কি বলো, বলো। এইভাবে হবে না। দেখো প্রিএমবেল মানে তোমার হচ্ছে, প্রিএমবেল হলো তোমার কোনো বই কিনেছো, বইয়ের একটা সূচিপত্র হয়, দেখেছো বইয়ের একটা সূচিপত্র হয় তোমার। ভেরি গুড, আমি এইটাই শুনতে চাচ্ছিলাম আমি। বলো রঞ্জিত বলো। হ্যাঁ ভূমিকাই তো, ওইটাই তো। ধরো আমাদের ভারতের সংবিধান কি, প্রচুর বড়, পৃথিবীর সবথেকে বড় সংবিধান। এখন ধরো রঞ্জিত এখন আমেরিকা থেকে এসছে, রঞ্জিত আমেরিকায় থাকে, রঞ্জিত ভারত সম্পর্কে কিছু বোঝে না। রঞ্জিত ধরো রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটা ছাত্র। এখন রঞ্জিত বললো যে স্যার আমি এখন প্রিএমবেল সম্পর্কে পড়তে চাই, প্রিএমবেল ভারতের সংবিধান সম্পর্কে পড়তে চাই। তা আমি তো সাথে সাথে তোমাকে বোঝাতে পারবো না, অত বড় সংবিধান বোঝাতে আমার মিনিমাম, যে সংবিধান তৈরি হতে 2 বছর 11 মাস 17 দিন টাইম লেগেছিল, এত বড় সংবিধান ভারতের। সেই সংবিধান আমি তোমাকে একদিনে কি করে বোঝাবো? তখন রঞ্জিত বললো যে স্যার আমার বেশি টাইম নেই, আমি আবার আমেরিকায় চলে যাব। তাহলে কি করতে হবে? আমাকে রঞ্জিতকে আমাদের ভারতের সংবিধান খুব সহজে বোঝাতে হবে। তখন আমি কি করব, একটা প্রিএমবেলের প্রত্যেকটা বই সামনে দেখো লেখা থাকে উই আর পিপল অফ ইন্ডিয়া, আমরা বা আমরা ভারতের জনগণ, ওইটাই প্রিএমবেল মূলত, বুঝলে? অর্থাৎ ওইটা আমি ধরিয়ে দেবো, নাও রঞ্জিত পড়ো। রঞ্জিত পড়ে দেখলো যে এখানে সোশ্যালিস্ট, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র, গণতান্ত্রিক উল্লেখ আছে। দেশটা মানে এই 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 নিয়ম মেনে দেশটা চলে। রঞ্জিত তখন বুঝতে পারলো যে ভারতে সেকুলারিটি আছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতন্ত্র, সার্বভৌম, ভারত কোনো অন্যান্য রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এইগুলো রঞ্জিত বুঝতে পারলো। কিন্তু আমি যদি রঞ্জিতকে ওই বড় একখান বই ধরিয়ে দিতাম না পড়া এবার বসে বসে, রঞ্জিত কিন্তু একদিন অন্তত, কিন্তু 1 মাসও শেষ করতে পারতো কিনা সন্দেহ আছে, বুঝতে পারতো না। তাই প্রিএমবেল হলো কোনো একটা বইয়ের কি সারাংশ বা প্রস্তাবনা, মানে ওই আমাদের সংবিধানের সারাংশ বলতে পারে, যে আমাদের সংবিধান কীভাবে তৈরি হবে, আমাদের সংবিধান কিভাবে করলে সেটাকে ওয়েলফেয়ার স্টেট আমরা বলতে পারবো ভারতকে, ওটা রাষ্ট্র কল্যাণকামী একটা কি বলবো, রাষ্ট্র কল্যাণকামী একটা রাষ্ট্রে কি করে ইয়ে মানে জনকল্যাণকামী একটা রাষ্ট্রে কি করে ভারতকে ইয়ে করব, বা ভারত কি একটা জনকল্যাণকামী রাষ্ট্র কিনা, সেই সম্পর্কে আমরা জানতে গেলে আমাদের কি দেখতে হবে, প্রিএমবেল। বলো ক্লিয়ার হয়েছে তো? তাহলে প্রিএমবেল দেখেছে নাকি, প্রতিটা দেশের সংবিধানে একটি নির্দিষ্ট আদর্শ দর্শন প্রতিফলিত হয়, প্রত্যেকটা দেশের। আমি ভারতের সংবিধান পড়েছি, আমি ভারতের সংবিধান জানি, তবে আমি অন্য দেশের সংবিধান সেই হিসেবে জানি না, কিন্তু প্রত্যেকটা দেশের তোমার হচ্ছে একটা নির্দিষ্ট আদর্শ, একটা নির্দিষ্ট দর্শন, মানে সেই দেশ কিভাবে চলবে, সেই দেশের নাগরিকদের, সেই দেশের সরকার বা সেই দেশের অধিবাসীদের কিভাবে সার্ভ করবে, সেইটাই মূলত সংবিধানে লেখা থাকে। তো ভারতীয় সংবিধান তার ব্যতিক্রম নয়। ভারতীয় সংবিধান প্রস্তাবনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাংবিধানিক আদর্শের প্রতিফলন ঘটেছে। অথবা এইভাবে বলা যায় যে ভারতের সংবিধান প্রস্তাবনার মধ্যেই এই দার্শনিক ভিত্তির পরিচয় পাওয়া যায়। অর্থাৎ প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবদ্ধ, অর্থাৎ তুমি সংবিধানের পুরোটা এখানে পাবে। আবার অন্যভাবে বলা যায় যে সংবিধানের সারাংশ হলো এই প্রস্তাবনা। উল্লেখ্য যে বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এ এন এন এ পালকিওয়ালা প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র হিসেবে বর্ণনা করেছো। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার হচ্ছে আরে প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন কে?
MNA পালকিওয়ালা, বুঝতে পেরেছো? তারপর কি জওহরলাল নেহেরু খসড়া প্রস্তাবের উপর ভিত্তি করে ভারতের সংবিধানটি রচনা করা হয়েছে। যারা এর আগে আমার কাছে, এর আগে না তোমরাই তো করেছো আর কি, আর যারা এই ভিডিওটা ইউটিউবে যাবে তাদের জন্য আমি বলছি, যারা আমার কাছে এর আগে পড়েছো আর কি, যারা এখন পেইড ব্যাচ আছে, কারণ এটা পেইড ব্যাচের ভিডিও তো, তোমাদের আমি বলেছিলাম জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর একটা অবজেক্টিভ রেজুলেশন ইয়ে করেন, পাশ করেন, মনে আছে নাকি? মনে নেই অনামিকা? হ্যাঁ, ওই অবজেক্টিভ রেজুলেশনটাই হলো পরবর্তীতে প্রস্তাবনা, অর্থাৎ ভারত কিভাবে তৈরি হবে, ভারতের সংবিধান কিভাবে তৈরি হবে সেইটা। অর্থাৎ জওহরলাল নেহরুর খসড়া প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারতের সংবিধানের প্রস্তাবনাটি তৈরি করা হয়েছে। সংবিধান গণপরিষদ অনুমোদন করে এবং এই প্রস্তাবের উল্লেখিত নীতিবোধ আদর্শ সমূহকে ভারতের সংবিধানের প্রস্তাবনায় বিশেষ স্থান দেওয়া হয়েছে। আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? নাজমা বলবে, ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? কত সালের কত তারিখে গৃহীত বলেছি কিন্তু, বলো। হ্যাঁ, কবে? 26শে নভেম্বর। কে বললো? আজিজুল? না, আজিজুলেরটা আগে শুনেছি আমি। নাজমা ভুলে গেলে কেন তুমি? মানে পড়ছো না? আমি সামনের দিন দিয়ে সবগুলোকে কান ধরাবো কিন্তু, ক্যামেরা অন করিয়ে। তাহলে কি 1949 সালে 26শে নভেম্বর যখন আমাদের সংবিধান গৃহীত হয়, সেই দিনই নভেম্বর প্রণীত সংবিধানের শুরুতে প্রস্তাবনা যুক্ত করা। তো ওই দিনই যেদিন সংবিধানটা গৃহীত হচ্ছে, তার আগে বিভিন্ন কমিটি ছিল, ফার্স্ট রিডিং, থার্ড রিডিং, সেকেন্ড রিডিং ছিল, ওগুলো আলাদা আমি পড়িয়েছি মনে হচ্ছে তোমাদের। তাই এইগুলো ওই দিন কি করা হয়, প্রস্তাবনা যুক্ত করা হয়। এবং যার ধারণা মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। মার্কিন সংবিধান সম্ভবত 1784-তে, মানে মার্কিন যখন হয় তো ওদের সংবিধান যখন প্রণীত হয়, তারপর বিভিন্ন দেশ আয়ারল্যান্ড ট্যান্ড আছে, সে সম্পর্কে বলবো। তা ভারতে তোমাদের যদি বলা হয় প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, আমি তো তোমাদের সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়িয়েছি, সেটা কোথা থেকে? সেটা হলো তোমার মার্কিন সংবিধান থেকে। সেই জন্য বলে যার ধারণা, অর্থাৎ এই প্রস্তাবনার ধারণা মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় যে 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাটি সংশোধন করে। আমাদের প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে। তা এই করে, এবং যার দ্বারা 3টি নতুন শব্দ, মেন তোমার সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, আর একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ, আর একটা সংহতি, এই 3টে যুক্ত করা হয়। এর আগে আমাদের ভারত সেকুলার, ভারত কোনো নির্দিষ্ট ধর্মকে ইয়ে করে না, সব ধর্ম সামনে, কিন্তু এই সেকুলার এই কথাটা ছিল না ভারতের। কিন্তু সংবিধানের মেন স্ট্রাকচারই কিন্তু ভারত সব ধর্মকে সম্মান করবে, নিজের ধর্ম থাকবে না, কিন্তু ওইটা ছিল না। সে অনেকটা হয় না যে ধরো তুমি ব্যাসে পড়তে গেছো, একটু ভালো লাগছে দেখে মেয়েটাকে, উফ একটু কথা বলতে পারলে ভালো হতো, তারপরে একদিন তুমি প্রপোজ করেই দিলে, অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে, সেইটা এতদিন তোমাদের মধ্যে ছিল, ওটা আড়ে আবডালে, কিন্তু এইবার ফাইনালি হয়ে গেলো। এতদিন ছিল ধর্মনিরপেক্ষতা, এমন নয় যে ছিল না, ভুল যদি বলে ছিল না ভুল। ভারতের সংবিধানের মেন কাঠামো, মেন স্ট্রাকচার, মৌলিক স্ট্রাকচারই ধর্মনিরপেক্ষতা, এগুলো ছিল, কিন্তু এগুলো প্রস্তাবনায় উল্লেখ ছিল না, তো সেইটা যুক্ত করা হয়। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এই যে আমরা ভারতের জনগণ ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠ শপথ করছি, এবং সকল নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার প্রকাশ, বিশ্বাস, ধর্মোপাসনা, স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সমতা সৃষ্টি ও তাদের সকলের সাথে সৌভ্রাতৃত্ব ভাব গড়ে তুলতে ব্যক্তির মর্যাদা ও ঐক্য সুসংহতি নির্দিষ্ট করার জন্য আমরা আমাদের গণপরিষদ আজ 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছে এবং নিজেদেরকে অর্পণ করছে। কেন? দেখো, গণপরিষদ মনে করা হতো যে এটা জনগণের পরিষদ, যদিও এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, কারণ গণপরিষদের সব সদস্য কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়নি। কারণ এই যে ব্রিটিশ যে জায়গা, ব্রিটিশ বলছি না, দেশীয় যে রাজ্যগুলো ছিল, এই দেশীয় রাজ্য ছিল, এদেরকে বলা হতো তোমার প্রিন্সেলি এস্টেট বা প্রিন্সেলি এস্টেট বা দেশীয় রাজ্য। এরা যে প্রতিনিধি গণপরিষদে পাঠিয়েছিল, এরা কিন্তু তোমার ভোটের মাধ্যমে না, এরা ওদের ওই রাজাদের একজন পছন্দ হতো, তাকে পাঠিয়ে দিয়েছিল। আর তোমার হচ্ছে ব্রিটিশ প্রভিন্স, এই ব্রিটিশ প্রভিন্সেই ভোট হয়েছিল, তার জন্য পুরোপুরি বলা যায় না, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তবে মনে করা হয় যে না, ভারতের জনগণই, তাদের প্রতিনিধিরা এই সংবিধান রচনা করেছে। তা
এই যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এই সার্বভৌমতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এইটা প্রথমে ছিল না। প্রথমে ছিল এই সার্বভৌম, গণতান্ত্রিক আর সাধারণতন্ত্র, এই তিনটে ছিল মাত্র। আর এই দুটো ছিল না, এই দুটোকে যোগ করা হয়েছে কত 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে, বুঝলে। আর আমাদের ভারতের প্রস্তাবনা একবারই মাত্র কি হয়েছে তোমার, একবারই মাত্র তোমার সংশোধিত হয়েছে, বুঝতে পেরেছ। এই যে ইংলিশে লেখা আছে এখানে, এখানে ইয়েতে লেখা আছে বাংলাতে, দেখে নেবে। চলো, তা প্রস্তাবনার প্রধান উপাদান সমূহ, মানে কোথা থেকে আমরা উপাদান করলাম। ধরো এখন আমরা সবাই একদিন রঞ্জিতদের বাড়িতে গেলাম, তো রঞ্জিত আমাদের এখন বললে স্যারেরা এসছে, সবাই এসছে, আমরা এখন খাসির মাংস করবো। তা খাসির মাংস রান্না করতে গেলে কী লাগবে, অনেক কিছু লাগবে, তেল, মশলা, উপকরণ, এইগুলো। অর্থাৎ ও আমাদেরকে যেভাবে খাওয়াবে সেইটার উপকরণ ও এখন রেডি করা শুরু করলো, তাই তো। ও যেভাবে খাওয়াবে, ও আমার ক্যামেরা অন করে রেখেছি কেন আমি, উত্তরি, সরি তোমাদের নেট খাবে না ক্যামেরা অন করে রাখলে, বুঝলে। আচ্ছা, ক্যামেরা অন করে পড়ালে ভালো হয় না ক্যামেরা অফ করে পড়ালে ভালো হয়, কোনটা বলো। ক্যামেরা অন করলে কিন্তু তোমাদের একটু বেশি নেট খাবে। কি, তাহলে ক্যামেরা অফ করে দিলাম, বোঝানোর সময় করবো, আমি ভুলে গেছিলাম ক্যামেরা অফ করে। চলো, তাহলে উপাদান মানে এই, তা সংবিধানের কি কি 4টি উপাদান দেখা যাচ্ছে। কি, সংবিধানের কর্তৃত্বের উৎস, সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। তা কোথায়, প্রস্তাবনা উল্লেখ করে যে সংবিধান ভারতের জনগণের কাছ থেকে তার কর্তৃত্ব লাভ করে, অর্থাৎ এই প্রস্তাবনা তা ভারতের জনগণই তার কর্তৃত্ব দিয়েছে, অর্থাৎ প্রস্তাবনার যে ক্ষমতা সেটা ভারতের জনগণই দিয়েছে। ভারতের রাষ্ট্রের প্রকৃতি, নেচার অফ দ্য স্টেট, ভারতের রাষ্ট্র, স্টেট মানে কিন্তু শুধু রাজ্য না, রাষ্ট্রকেও বোঝায়, বুঝলে। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ভারত চিহ্নিত করবে। মানে যেটা আমি বললাম, যে রঞ্জিত আমেরিকা থেকে এসছে, এখন রঞ্জিতকে তো পুরো সংবিধান আমি পড়াতে পারবো না, আমি যদি এই পাতাটা প্রিন্ট করে দিয়ে দিলাম যে তুমি আবার পড়ো বসে বসে, তো রঞ্জিত বলছে যা ঠিক আছে, ভারত তাহলে সার্বভৌম। সার্বভৌম মানে কোনো বিদেশি শক্তি দ্বারা ভারত নিয়ন্ত্রিত নয়, আমি পড়াবো সার্বভৌম, সবাই ডিটেলস পড়াবো। আচ্ছা, সমাজতান্ত্রিক, মানে ভারতে তাহলে সমাজতান্ত্রিকও ফলো করা হয়। ধর্মনিরপেক্ষ, আচ্ছা, ভারত কোনো একটা ধর্মের পক্ষপাতিত্ব করে না, ঠিক আছে। গণতান্ত্রিক, আচ্ছা, ভারত গণতান্ত্রিক মানে জনগণ সেই রাষ্ট্রের শাসককে যদি নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ মানে নির্বাচিত করে, তাহলে সেটা গণতান্ত্রিক। আর প্রজাতান্ত্রিক মানে কি, জনগণ সেই রাজ্যের রাষ্ট্রপ্রধানকে যদি নির্বাচিত করে, তাহলে সেটাকে বলা হয় তোমার প্রজাতান্ত্রিক। রঞ্জিত বললো যে ঠিক আছে, প্রজাতান্ত্রিক পড়লাম মানে তাহলে এই রাষ্ট্রের যে প্রধান সেটাকেও কিন্তু জনগণ কি করে, নির্বাচিত করে। এইবার কথা হলো, তোমাদের এই কোশ্চেনটা আমি অনেকবার বলেছি, ইংল্যান্ড কিন্তু তোমার কি ডেমোক্রেটিক, সাথে হলো তোমার রিপাবলিক, অর্থাৎ ইংল্যান্ড, ভুল বলেছি, সরি, ইংল্যান্ড হলো তোমার ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক, কিন্তু ইংল্যান্ড তোমার হচ্ছে প্রজাতান্ত্রিক নয়। কেন প্রজাতান্ত্রিক নয়? কিন্তু আমাদের ভারত কিন্তু গণতান্ত্রিক সাথেও প্রজাতান্ত্রিক। এই কোশ্চেনটা আমি অনেকবার বলেওছি, আমি ইউটিউবে অনেকবার বলেছি, কেউ বলতে পারবে? আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তুমি রাজা কি হিসেবে, আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পেরেছো, বাট বোঝাতে পারলে না, আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের ভারতে কিন্তু দুটো শাসক দেখা যায়, একটা হলো কি তোমার রাষ্ট্রপতি, আর একজন হলো কি তোমার প্রধানমন্ত্রী। ভারত যেহেতু তোমার পার্লামেন্টারি ডেমোক্রেসি চলে, ভারতে দু রকম ডেমোক্রেসি হয়, তোমার প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি আর পার্লামেন্টারি ডেমোক্রেসি। ভারতে তোমার পার্লামেন্টারি ডেমোক্রেসি চলে, অর্থাৎ ভারতের পুরো শাসনভার একজনের হাতে দেয়া থাকে, যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসছে। শাসন আর তোমার রাষ্ট্রপ্রধানের কিন্তু পার্থক্য আছে। কেন তুমি বললে স্যার কি পাগল হয়ে গেল নাকি, শাসক আর রাষ্ট্রপ্রধানের পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। দেখো, ভারত সরকারের যাবতীয় কার্য
যা হোক না কেন, সেইটা কে সম্পাদন করে? সেটা সম্পাদন করে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর শাসিত মন্ত্রী পরিষদ, কিন্তু সেটা রাষ্ট্রপতির নামে শাসিত, মানে ইয়ে হয়, কিন্তু লেখা থাকে দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বুঝতে পেরেছো? সেটা কি হয়, তোমার রাষ্ট্রপতির নামে তোমার পরিচালিত হয়। অর্থাৎ রাষ্ট্রপতি আমাদের দেশের তোমার হচ্ছে কি রাষ্ট্রপ্রধান, কিন্তু শাসক না। শাসক হলো আমরা যাকে ভোট দিই, অর্থাৎ প্রধানমন্ত্রী, সে হলো আমাদের শাসক। তাহলে ভারত এমনই একটা স্টেট, আমরা কি দেখতে পাচ্ছি এখানকে, তোমার যে রাষ্ট্রপ্রধান তাকেও আমরা ভোট দিচ্ছি, আর যে শাসক সেও তাকেও ভোট দিচ্ছি। তুমি বলবে স্যার আমি তো প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিইনি, এখন যদি আমি রঞ্জিতকে বলি, রঞ্জিত তারপর বলো প্রেসিডেন্ট হিসেবে দ্রৌপদী মুর্মুকে তুমি ভোট দিয়েছিলে, যদিও ভোটাধিকার গোপন, এটা বলতে নেই, বললাম রঞ্জিত স্যার না তো আমি রাষ্ট্রপতি ইলেকশনে তো ভোট দিইনি, আপনি দিয়েছেন নাকি? না ভাই, আমরা কেউ রাষ্ট্রপতি ইলেকশনে ভোট দিই না, কিন্তু রাষ্ট্রপতি আমাদের ভোটে নির্বাচিত। তাহলে বলো কীভাবে? দেখো, রাষ্ট্রপতি আমাদের দেশের জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত, নট প্রত্যক্ষ। আমরা প্রধানমন্ত্রীকে প্রত্যক্ষ ভোট দিই, ওই ইভিএম মেশিন টিপে ভোট দেবো, সামনে এই ভোট আসছে, কিন্তু রাষ্ট্রপতিকে আমরা ভোট দিই না। তাহলে রাষ্ট্রপতিকে কারা ভোট দিই? ধরো আমার বাড়ি বারাসাতে, আমি যদিও আগে বারাসাত ছিল না, আমার বনগাঁয় ভোটার ছিলাম আমি, পরে বারাসাতে ট্রান্সফার করা হয়েছে এই 1 বছর মতো। তা ধরো এখন বারাসাতই ধরে নিলাম, বারাসাতের এমএলএ হলো চিরঞ্জিত চক্রবর্তী, তোমরা চেনো, সিনেমা করে চিরঞ্জিত। আর এমপি হলো কে? তোমার কাকলি ঘোষ দস্তিদার। আমরা সে ভোট দিই বা না দিই আলাদা বিষয়, মানে উনি আমাদের এখানকার পাশ করেছে এক কথায়, এনারা দুজন তো জনগণের ভোটে পাশ করেছে। তাহলে এনারাই যে ভোট দেবে রাষ্ট্রপতিকে, অর্থাৎ এমএলএ এমপিরা ভোট দেয়, বুঝতে পেরেছ? তাহলে এনাদেরকে পাশ করিয়েছে জনগণ, এনারা জনগণের হয়ে এমএলএ এমপিকে ভোটটা দিয়ে দিই। অর্থাৎ ধরো তুমি তোমার বাড়িকে কাজের লোক রেখেছো, আমি এখন নিচে যেতে পারছি না, তুই এক টক দইয়ের প্যাকেটটা নিয়ে আই, যা নিচে মাংস রান্না করবো, তুই নিচে থেকে টক দই, এরকম টাইপের তোমার হয়ে এরা যাচ্ছে, এই এমএলএ এমপিরা ভোট দিতে যাচ্ছে। তাহলে কি ভারতের রাষ্ট্রপ্রধান এবং শাসক দুইজনই জনগণের পরোক্ষ বা প্রত্যক্ষ দুইভাবেই মানে নির্বাচিত। কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেটা হয় না। ইংল্যান্ডে ওদের যে শাসক, সে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়, ওদের প্রধানমন্ত্রী আছে, ওদের ক্যাবিনেট সব আছে সেম আমাদের মতোই, সেজন্য গণতান্ত্রিক। কিন্তু ওদের যে রাষ্ট্রপ্রধান, আমাদের যেরকম রাষ্ট্রপতি 5 বছর অন্তর অন্তর ইলেক্টেড হচ্ছেন, উনি আবার আর একজন ইলেক্টেড হচ্ছেন। কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেটা হয় না। ইংল্যান্ডে ওদের রাষ্ট্রপ্রধান হলো ওদের রাজা বা রানী, এরা কিন্তু বংশ পরম্পরা হয়, কিন্তু ওদের কোনো মানে কাজ করার কিচ্ছু ক্যাসকালাও ক্ষমতা থাকে না, বুঝলে? আমাদের রাষ্ট্রপতি যেরকম তোমার নিয়মতান্ত্রিক শাসক, মেন ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রী, সেরকম ইংল্যান্ডেরও ওই নিয়মতান্ত্রিক শাসক হলো ওদের রাজা রানী। কিন্তু যেহেতু রাষ্ট্রপ্রধান উনি, ভারতের রাষ্ট্রপ্রধান কি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, ইংল্যান্ডের তো সেটা হয় না। যেহেতু উনি রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের উনি, সেহেতু ইংল্যান্ড হলো প্রজাতান্ত্রিক না, অর্থাৎ ইংল্যান্ড ডেমোক্রেটিক, নট রিপাবলিক। কিন্তু ভারত কি তোমার গণতান্ত্রিক, কিন্তু ভারতের রাষ্ট্রপ্রধানও ভারতের জনগণের প্রত্যক্ষ ভোট না হোক পরোক্ষ ভোটে নির্বাচিত। তাই ভারতের রাষ্ট্রপ্রধানও কি হলো তোমার, সেদিন ভারত হলো তোমার গণতান্ত্রিকের সাথে সাথে প্রজাতান্ত্রিক, অর্থাৎ রিপাবলিক, ডেমোক্রেটিকের সাথে সাথে তোমার রিপাবলিক। কিন্তু ইংল্যান্ড কিন্তু অনলি ডেমোক্রেটিক, নট রিপাবলিক। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা কিসের জন্য? ইউপিএসসির একটা কোশ্চেন, তোমাদের বুঝিয়ে দিলাম। তো ভারতের সংবিধানের উদ্দেশ্য কি? অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, সৌভ্রাতৃত্ব আদর্শগুলি ভারতের সংবিধানের উদ্দেশ্য হিসেবে নির্দিষ্ট করে। সংবিধান গ্রহণের তারিখ, ডেট অফ দ্য অ্যাডাপ্টেশন অফ দ্য কনস্টিটিউশন, যেটা 1949 সালে 26শে জানুয়ারি গণপরিষদের সংবিধান গ্রহণ করা হয়। এবং এই দিনটাকে কি বলা হয় জানো? সংবিধান দিবস। বুঝতে পেরেছ? সংবিধানের উৎস, এই যে সংবিধানের উৎস, এই কথাটার অর্থ কি? আমরা ভারতের জনগণ, এইটা মানে কি? এই প্রথমে বলছেন আমরা ভারতের জনগণ। এই শব্দগুলির মাধ্যমে প্রস্তাবনায় গণ সার্বভৌমিকতার উপর আরোপ করা হচ্ছে, যে না, ভারতে আগে যে রাজা গাজা শাসন করতো সেটা বাদ, পুরো ভারতের জনগণই যে মেন ক্ষমতা সেইটা উল্লেখ, অর্থাৎ গণ সার্বভৌমিকতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতের জনগণই সংবিধানের রচয়িতা,
সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ ভারতের জনগণই সার্বভৌম, মানে সার্বভৌম। ভৌম মানে কি? ভৌম মানে তুমি সব কিছু নিয়ে বিস্তার, সার্ব মানে সব কিছু, অর্থাৎ ভারতের জনগণই সমস্ত ক্ষমতার অধিকারী। যেহেতু জনগণ সংবিধানের রচয়িতা এবং প্রত্যেকে সংবিধান মানতে বাধ্য, যেহেতু তুমি বোঝাচ্ছে যে তুমি সংবিধান রচনা করেছো, সেহেতু তোমাকে সংবিধান মানতে হবে। তাছাড়া ভারতের ইউনিয়ন জনসাধারণের সৃষ্টি। এই যে ভারত, আমেরিকা এরকম 50টা স্টেট নিয়ে আমেরিকা গঠিত, আমেরিকার ইচ্ছা করলে স্টেটগুলো আমেরিকা ওরা ছেড়ে আলাদা হতে পারে, কিন্তু ভারতে কিন্তু সেটা পারে না, কারণ ভারত ইউনিয়ন যেগুলো জনসাধারণের সৃষ্টি, এবং অঙ্গরাজ্যগুলি এক একটা গড়ে তোলেনি, অঙ্গরাজ্য ভারতই তৈরি করেছে। তার জন্য তোমাদের আমি যখন ওই অঙ্গরাজ্যের গঠন পড়াবো তখন অনেক ঝামেলা হয়েছিল, অনেকগুলো কমিটি বসেছিল, এসকে কমিটি, জেভিপিপি কমিটি, ফজল আলী কমিটি, অনেক কমিটি ছিল, ওগুলো সম্পর্কে আমি তোমাদের তখন বুঝাবো। একজন মারা অব্দি গেছিল, পাট্টি শ্রীমাল, উনি মারা গেছিলেন। অর্থাৎ এখানে বলেছে অঙ্গরাজ্যগুলো কিন্তু একে একে গড়ে ওঠেনি, অঙ্গরাজ্যকে ভারতের মধ্যে নিয়ে ভারতই ভাগ করেছে, অর্থাৎ এরা চাইলেও ভাই তুমি বাইরে যেতে পারবে না, তাই একে ছেড়ে বেরিয়ে যাওয়ার অধিকার এই রাষ্ট্রদের, এই রাজ্যগুলোর নেই। ভারতকে কিন্তু কোথাও আমাদের সংবিধানের কোথাও ভারতকে কিন্তু তোমার যুক্তরাষ্ট্র বলা হয়নি, যুক্তরাজ্য বলে, ভারতকে কি বলা হয়েছে? এ ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ রাজ্যগুলির ইউনিয়ন। ভারতকে কিন্তু কোথাও, আবারও বলছি, অনেকে বলে হয়তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারাল স্ট্রাকচার বলে, হ্যাঁ ভারত ফেডারাল স্ট্রাকচার ফলো করে, কিছুটা ফলো করে, পুরোপুরি করে না। ভারতকে বলতে পারো তুমি সেমি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয়। ভারতকে তুমি কি বলতে পারো? সেমি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয়, বুঝতে পেরেছো? ভারত কিন্তু কখনোই পুরোপুরি যুক্তরাষ্ট্র নেই, এবং ভারতের সংবিধানে কোথাও নেই। ভারতের সংবিধানে কি আছে? 1 নম্বর আর্টিকেলে আছে, কি আছে তোমার? ভারত হলো তোমার দ্য ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ রাজ্য সমূহের একটা ইউনিয়ন, নট যুক্তরাষ্ট্র। কিন্তু অনেকে প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ শব্দটি ব্যবহারের বিরূপ সমালোচনা করেছে, মানে এই যে আমরা ভারতের জনগণ, এরা আবার অনেকে সমালোচনা বের করেছে। সমালোচনাটা দেখি। ভারতের সংবিধান যে গণপরিষদ রচনা করেছিল তার সদস্যরা সর্বজনীন ভোটে নির্বাচিত হয়নি। ওই বলেছিলাম যে প্রিন্সিপাল স্টেটগুলো ছিল, এরা তো ভোট দেয়নি, তাই গণপরিষদকে জনগণের প্রতিনিধি বলা যায় না। মাত্র 14% মানুষের ভোটাধিকার স্বীকৃত হয়েছিল এই গণপরিষদ। গণপরিষদ গঠনের ক্ষেত্রে দেশীয় রাজ্যগুলি জনগণের প্রতিনিধিত্বের ব্যবস্থা ছিল না, সেখানে দেশীয় নিবৃত্তিদের, নিবৃত্তি মানে রাজা, দেশীয় রাজাদের মনোনীত প্রার্থী প্রতিনিধিরা ছিল। এখানে দেশীয় রাজার যে প্রতিনিধি পাঠিয়েছিল, এদের কিন্তু ভোটের মাধ্যমে পাঠায়নি। এরা কি ছিল? এরা ওই দেশের রাজা, ওর একটা চাটুকার কেউ ছিল বা পছন্দের কেউ ছিল, যে ভাই তুই গণপরিষদে যা, এরকম। ভারতের সংবিধানে আইনগত ভিত্তি হল 1947 সালের ভারতের স্বাধীনতা আইন। সুতরাং এক অর্থে ব্রিটিশ পার্লামেন্টের আইনই হলো ভারতের গণপরিষদ সংবিধানের উৎস। এইভাবে ক্রিটিক্সরা এইভাবে মানে ক্রিটিসিজম করছে এটাকে, ভারতের সংবিধানকে। কেডি রাওয়ের মতে ভারতের সংবিধান হলো শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সৃষ্টি, ভারতের জনগণের না। যেটা বলছে কেডি রাই বলছেন। সংবিধানটি চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর একে আয়ারল্যান্ডের নাই গণভোটের জন্য পেশ করা হয়নি। আয়ারল্যান্ডে যেরকম সংবিধান তৈরি করে গণভোটের জন্য একটা করা হয়েছিল যে দেশের মানুষ এবার ভোট দাও, ভারতের সংবিধানে কিন্তু সেটা করা হয়নি। ভারতের রাষ্ট্রের প্রকৃতি, নেচার অফ দ্য স্টেট, ভারতকে একটি সার্বভৌম ও সমাজতান্ত্রিক সাধারণরূপে গড়ে তুলতে। সার্বভৌম মানে কি? ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। অর্থাৎ আমেরিকা বা যেসব শক্তিশালী দেশ বলো, এরা ইচ্ছা করলে, যদিও অনেক কিছু হয়, বিদেশে অনেক পাওয়ার থাকে, বাট অফিসিয়ালি সেরকম কিছুই নেই, ওরা ইচ্ছা করলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভারত যেটা বুঝবে সেটাই ভারত করবে। ভারতের সমগ্র ভৌগোলিক এলাকার মধ্যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয় আইন চূড়ান্ত অপ্রতিহতভাবে কার্যকর হবে। বুঝতে পেরেছ? কি ভারতের সমগ্র ভৌগোলিক মানে ভারত যে অঞ্চল জুড়ে ভারত আছে, তা সকল ব্যক্তি প্রতিষ্ঠান মানে ব্যক্তি প্রতিষ্ঠান মানে আমি ধর একটা ইনস্টিটিউট খুললাম, আমার প্রতিষ্ঠানও কিন্তু ভারত সরকারের আইন মেনেই আমাকে রান করাতে হবে। আমারও ট্যাক্স, তোমরা যারা এখন নেই, তোমাদের ট্যাক্স ফাইল, তোমাদের যারা চাকরি করবে তাদের কিন্তু ট্যাক্স ফাইল করতে, আইটি রিটার্ন করতে হয়। একটা নির্দিষ্ট ইনকামের ফাইলে আইটি রিটার্ন করতে আমাদের করতে হয় এখন। অর্থাৎ তোমাকে এই ভারত সরকারের নির্দিষ্ট আইন, আচরণ, বিধি এইগুলো তোমাকে মানতে হবে, তুমি মানতে বাধ্য। বুঝতে পেরেছো? তাহলে ভারতের সমগ্র ভৌগোলিক এলাকার মতো সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয় আইন চূড়ান্ত অপ্রতিহতভাবে কার্যকর হবে। আন্তর্জাতিক ক্ষেত্র ভারত বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে ভারতের উপর কেউ কিছু চাপিয়ে দেবে না। স্বাধীনভাবে ভারত সরকার তার পররাষ্ট্র নীতি প্রণয়ন ও প্রয়োগ করতে পারে। অর্থাৎ ভারত সরকার যে পররাষ্ট্র নীতি থাকে, ইচ্ছা করলে ভারত এখন মনে করলে পাকিস্তানের তো কোনো ট্রেড করবো না,
করতেই পারে, কেউ ভারতকে বাধ্য করতে পারবে না। ভারত ইচ্ছা হলে আমি চায়নার থেকে কোনো কিছু আমদানি করবো না, করতেই পারে, ভারতকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু সমালোচকদের মতে, ক্রিটিক্সদের মতে, কমনওয়েলথের সদস্য ভারতের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ করে। কমনওয়েলথ মানে কি, দেখবা কমনওয়েলথ একটা গেম হয়, ওইগুলো কি জানো, এই কমনওয়েলথ মানে এই যারা সদস্য এরা কোনো না কোনো সময় এখানে ব্রিটিশদের উপনিবেশ ছিল। যদিও এই কমনওয়েলথ ত্যাগ করার অধিকার ভারতের আছে, এবং এইটা জাস্ট তোমার হচ্ছে ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কমনওয়েলথটা তৈরি করা। এটা জাস্ট ভারতকে একটা এতদিন শাসন করেছে, কি হয়েছে এখন ভারতের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক। কারণ দেখো প্রত্যেকটা দেশ আর একটা দেশের উপর কোনো না কোনোভাবে নির্ভর থাকে। ওই তোমার ক্লোজড ইকোনমি বলে কিছু হয় না, ইকোনমিকে বলে একটা ক্লোজড ইকোনমি আর ওপেন ইকোনমি। ক্লোজড ইকোনমি বলে কিছু হয় না, করতে পারে না, না খেয়ে মরবে, পারবেই না করতে, কারণ সব দেশে লাগে। যেমন তোমার পাড়ার প্রতিবেশীতেও তোমার লাগবে, সেরকম প্রতিবেশী রাষ্ট্রকেও দেশের লাগে। তা কী করে তোমার কমনওয়েলথের সদস্য মানে ওই রকম জাস্ট একটা সম্পর্ক রাখার জন্য, ইচ্ছা করলে ভারত কমনওয়েলথ ত্যাগও করতে পারে, এরকম বাধ্যবাধকতা নেই যে কমনওয়েলথে ভারতকে থাকতে হবে। কিন্তু ক্রিটিক্সরা এটাকে অন্যভাবে দেখছেন। চলো ক্রিটিক্সরা কীভাবে দেখছেন আমি একটু দেখে আসি। কারণ কমনওয়েলথের প্রধান হিসাবে ইংল্যান্ডের রাজা রানীকে মেনে নিতে হয় এই সদস্যদের, মানে ইংল্যান্ডের রাজা রানী এই মানে কমিটির উপরে থাকে, এই কমিটি বা কি বলো এর যে ইয়েটা আর কি। তা কিন্তু এই কথার যৌক্তিকতা নেই, কারণ কমনওয়েলথ একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, তাই ভারত চাইলে সদস্যপদ যে কোনো সময় ত্যাগ করতে পারে। কমনওয়েলথের সিদ্ধান্ত মেনে চলতে আইনগত কোনো বাধা নেই, তাই কমনওয়েলথের সদস্যপদ ভারতের সার্বভৌমিকতা থেকে কিন্তু কোনোভাবেই বিসর্জন দেয় না বা বিনিষ্ট করে না। আবার ভারত জাতিসংঘের সদস্য, কিন্তু জাতিসংঘের সদস্য হওয়া সত্ত্বেও জাতিসংঘ ভারতের সার্বভৌমিকতার উপর কোনো সীমাবদ্ধতা আরোপ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, যদি কিছু কিছু করে অনেক সময় আন্তর্জাতিক ক্ষেত্রে, ধরো ওসব বিষয় আলাদা, ওটা ইন্টারন্যাশনাল রিলেশনে আছে, বাট এখন এটা তোমাদের লাগে না। আবার সুভাষ কাশ্যপের সাথে সহমত পোষণ করে বলা যায় যে ভারতের সংবিধান কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজিত হলেও সার্বভৌমিকতার কোনো বিভাজন হয়নি। ক্ষমতা যেমন কেন্দ্রের কিছু কিছু তালিকা আছে যেখানে কেন্দ্র করে, যেটাকে রাজ্য তালিকা বলে। সেন্ট্রালের আছে তোমার হচ্ছে কি বলে কেন্দ্রীয় তালিকা, আবার সেখানে সেন্ট্রাল এবং রাজ্য একসাথে করে, সেগুলো বলে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন আছে, যেমন কেন্দ্রের আলাদা থাকে, রাজ্যের তোমার হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে রাজ্য পুলিশ থাকে, যদিও সেটার জরুরি অবস্থা হলে আবার সেটা সেন্ট্রালের আন্ডারে চলে যায়। তা এরকম আছে, কিন্তু তা বাদেও কিন্তু তোমার সার্বভৌমিকতার কোনো বিভাজন হয়নি ভারতে। জরুরি অবস্থার সময় জাতীয় স্বার্থে কেন্দ্রের আধিপত্য সংবিধানে স্বীকার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার সময় যে তোমার মৌলিক অধিকারগুলো খর্ব করা হয় বা বিভিন্ন সাধারণভাবে জনজীবন কিছুটা ব্যাহত হয়, কিন্তু সেটা সংবিধানেও কিন্তু স্বীকার করা হচ্ছে। কেন্দ্রের একাধিপত্য মানে কেন্দ্র একটা ভারত, পুরো একটা জিরে কোনো একটা আলাদা ভারতের মধ্যে আলাদা কোনো রাষ্ট্র সৃষ্টি হয়নি, সেইটার কথা বোঝানো হচ্ছে। তাছাড়া সংবিধানের 249 নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট চাইলে কিন্তু আইন প্রণয়ন করতে পারে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর ধারা অনুসারে? 249 নম্বর ধারা অনুসারে কি কোনো বিষয়ে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট মানে কেন্দ্র, বুঝলে, পার্লামেন্ট মানে তো কেন্দ্র সরকার হিসাবে চাইলে আইন প্রণয়ন করতে পারে। আবার কোনো রাজ্যে বা রাজ্য সময়ের গোষ্ঠী সংবিধানকে অস্বীকার করতে কিংবা ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, যদি হয় সেখানে কেন্দ্র সরকার তোমার হচ্ছে জরুরি অবস্থা জারি করে সরকারকে যখন তখন ফেলে দিতে পারে ইচ্ছা করলে। কেন্দ্র সরকারের এমন ক্ষমতা আছে, যে কোনো রাজ্যে যে কোনো সরকারকে কেন্দ্র সরকার ইচ্ছা করলে সেই মুহূর্তে ফেলে দিতে পারে। বুঝতে পেরেছ? এই কিন্তু ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে আছে। অর্থাৎ কেন্দ্রে ভারতে কি করা হয়েছে, কেন্দ্রের একাধিপত্যকে স্বীকার করা হয়। বুঝতে পেরেছ? এমনকি সংবিধানের 3C নং ধারায় কেন্দ্রীয় সরকার বিদেশি রাজ্য যেমন অধিকার করতে পারে, যেন বাংলাদেশের কোনো একটা পার্ট আমাদের সাথে চলে আসতে চাই, তাহলে ইচ্ছা করে পারে, কিন্তু তেমনই সংবিধানের নির্দেশ মেনে কোনো অংশ বিদেশদের হাতে অর্পণও করতে পারে। তোমরা যে 2015 সালে একটা হয়েছিল ছিটমহল বিনিময়, বাংলাদেশকে কিছু ছিটমহল দেওয়া হয়েছিল, বাংলাদেশ কিছু ছিটমহল দিয়েছিল। ছিটমহল মানে কি, ধরো যে বাংলাদেশের মধ্যে বা ভারতের একটুখানি একটা বল মতো একটা জায়গা ঢুকে গেছে, এই সব অঞ্চলের লোকদের প্রচুর কষ্ট, এরা না আসে ভারতে আসছে সবসময়, আবার না আসে এই পাশে যেতে, তো এইগুলো বিনিময় করালো ছিটমহল। অর্থাৎ সংবিধান মেনে ভারত তার কোনো অংশ বিদেশি রাষ্ট্রকে দিতে পারে বা বাইরের কোনো অংশ বা নিজের দেশের সাথে যুক্ত করতেও পারে। যেমন সিকিমকে করেছিল, সিকিম আগে চগিয়ালের শাসন ছিল, আমি যখন অঙ্গরাজ্যের গঠন পড়াবো তখন ওগুলো বলবো, এখন বলতে গেলে অন্যদিকে চলে যাবে। চগিয়ালের শাসন ছিল সিকিমে, চগিয়াল একটা রাজা, কোনো দত্তভত্ত আবার ভেবো না, একটা ডাইনেস্টি টাইপের। তো সংবিধানের 2, 3, 4 নং ধারা অনুসারে পার্লামেন্ট সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য গঠন, পুনর্গঠন, রাজ্যের নাম পরিবর্তন প্রভৃতি করতে পারে। সর্বোপরি
মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের দ্বি-নাগরিকত্ব নেই, তার পরিবর্তে এখানে নাগরিকদের এক নাগরিকত্ব স্বীকৃতি লাভ করেছে। বুঝতে পেরেছ? এবং অনুরূপভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সরকার স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারে এবং কোনো বৈদেশিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানের নির্দেশে ভারত সরকার পরিচালিত হয় না। সুতরাং বলা যায় ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। দ্বি-নাগরিকত্বের বিষয়টা আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই, অনেকে হয়তো বুঝতে পারছে না। দ্বি-নাগরিকত্ব মানে কি? ধরো আমাদের ভারত, এই যে ভারত, ধরো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এখানে আছে কি কেরালা, তাই তো? যদি ভারতে দ্বি-নাগরিকত্ব থাকতো, এই ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা নাগরিকত্ব হতো, এই কেরালার একটা আলাদা নাগরিকত্ব হতো। বুঝতে পেরেছো? কিন্তু আমাদের ভারতে কিন্তু তা না। আমরা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক মানে আমরা সারা ভারতের নাগরিক। বুঝতে পেরেছ? ভারত একক নাগরিকত্ব স্বীকার করে। সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, সার্বভৌম গেল। এবার আমরা সোশ্যালিস্ট নিয়ে একটু আলোচনা করি। ভারতের মূল সংবিধানের প্রস্তাবে কিন্তু সমাজতান্ত্রিক কথাটা ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে ভারতকে ঘোষণা করা। কিন্তু কী ধরনের সমাজতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে কিন্তু বলা হয়নি। দেখো, সমাজতন্ত্র যদি বলো তুমি, ইকোনমিক্সের দেখো, ইকোনমিক্সের দু প্রকার, একটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হলো সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি মানে কোনো ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না, যা হবে সব কি, সব হলো রাষ্ট্রের। কিন্তু আমাদের ভারতে কিন্তু তোমার ব্যক্তিগত সম্পত্তি দেখা যায়। দেখো, ভারতটা কিন্তু তোমার এদিকে বিএসএনএল যেমন আছে, বিএসএনএল কি সরকারের একটা মোবাইল কোম্পানি বা টেলিফোনটাও আছে, সেরকম জিও আছে। কিন্তু তা ভারত কিন্তু পুরোপুরি সমাজতান্ত্রিক না। ভারত সমাজতান্ত্রিক, কিন্তু ভারত পুরোপুরি তোমার সমাজতান্ত্রিক কিন্তু না। সমাজতান্ত্রিক বলতে যেটা বোঝায়, বিভিন্ন যেসব কমিউনিস্ট যে কান্ট্রিগুলো আছে ওগুলো বিভিন্ন তোমার সমাজতান্ত্রিকতা ফলো করে। ওদের ব্যক্তির কোনো সম্পত্তি নেই, সব পুরোটাই দেশের, পুরোটাই রাষ্ট্রের আর কি, বুঝলে? সেটা কিন্তু ভারতে করা হয় না। সেই জন্য বলা হয়েছে, কিন্তু কী ধরনের সমাজতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো কথা কিন্তু উল্লেখ করা হয়নি। অধ্যাপক কোল সমাজতন্ত্রের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কি কি? সমাজতন্ত্রের পারস্পরিক মৈত্রীবন্ধনে আবদ্ধ এবং একটি শ্রেণীহীন বর্ণহীন সমাজ ব্যবস্থা, অধ্যাপক কোল বলছেন। এবং এই ব্যবস্থায় ধনী দরিদ্রের বৈষম্য থাকে না। উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদানগুলি মালিকানা সাধারণের হাতে ন্যস্ত থাকে এবং সেগুলি রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। বুঝতে পারছি? রাষ্ট্রের হাতে সব কিছু থাকবে, ব্যক্তির থাকবে না। কিন্তু আমাদের ভারতে কি রাষ্ট্রেরও আছে, ব্যক্তিরও আছে। বর্তমান ব্যক্তিদেরও বেশি হচ্ছে। বিএসএনএল এর অবস্থা দেখো, 5G চলে এসছে, এখনও 4G ওরা চালু করতে পারেনি। কি অবস্থা দেখো! আমি আগে বিএসএনএল ইউজ করতাম, 2022 সাল থেকে শুরু করছে, এরা 4G চালু করবে, আর 24 চলে আসলে ওরা এখনও 4G চালু করতে পারছে না। তা প্রত্যেকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সমাজ কর্তৃক ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করে। কিন্তু দাবি করা হয় যে ভারতের এক নতুন ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সমাজতন্ত্রের প্রকৃত বিশ্লেষণ করতে গিয়ে মন্তব্য করেছিলেন, ভারতের সমাজতন্ত্রে যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তা রাষ্ট্রীয় সমাজতন্ত্র নয়, যেটা কমিউনিস্ট কান্ট্রিগুলো ফলো করে, যে সব রাষ্ট্রের কিছু থাকবে, ব্যক্তি কোনো বুর্জুয়া বা এইরকম শ্রেণীর উদ্ভব ঘটবে না, সে আলাদা বিষয়। ওগুলো এখন বললে খিচুড়ি হয়ে যাবে, সেজন্য বলছি না। তা ইন্দিরা গান্ধী বলছেন যে ভারতের যে সমাজতন্ত্রের ফল হচ্ছে সে কিন্তু রাষ্ট্রীয় সমাজতন্ত্র ঠিক না, কারণ এরূপ সমাজতন্ত্র উৎপাদনের উপায়সমূহের জাতীয়করণ ও ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধনের নীতিতে বিশ্বাস করে না। কারণ ভারতে তা না, ভারতের ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করে। তিনি ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র, আওয়ার ওন ব্র্যান্ড অফ সোশ্যালিজম, এইভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ এটা আমাদের নিজস্ব সমাজতন্ত্র, এটা পুরোপুরি সমাজতন্ত্র যেটা বলে সেইটা কিন্তু আমরা ফলো করি না। তিনি বলেছিলেন যেসব ক্ষেত্রে জাতীয়করণ করা প্রয়োজন বলে আমরা মনে করব সেগুলি জাতীয়করণ করা হবে, তবে কেবল জাতীয়করণ আমাদের সমাজতন্ত্র নয়। অর্থাৎ এই প্রেক্ষিতে বলা যায় যে ভারতের সাম্যবাদী সমাজতন্ত্র নয়, গণতান্ত্রিক সমাজতন্ত্র গ্রহণ করে। অর্থাৎ কমিউনিস্টিক তোমার হচ্ছে সোশ্যালিজম না, অর্থাৎ ডেমোক্রেটিক সোশ্যালিজম ভারতে গ্রহণ করা হয়েছে। কিন্তু ভারতের মূল সংবিধানে ব্যক্তিগত সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের লিপিবদ্ধ করা হয়েছিল, যদিও সেটা 1978 সালের 44তম সংবিধান সংশোধনী লেখা নেই। আমি তোমাদের ওটা সম্ভবত মৌলিক অধিকারের সময় করিয়ে দেবো, যখন মোরারজি দেশাই আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তা 1978 সালে সংবিধানে সংশোধন করার ফলে ব্যক্তিগত সম্পত্তিটাকে বাদ দেওয়া হয়। ওটা 31 নম্বর ধারায় ছিল এবং ওটা এখন বর্তমানে 300 এতে সম্ভবত আছে এই সম্পত্তির অধিকার। এটা এখন একটা সাধারণ আইনি অধিকার।
তাহলে কি 1978 সালে সংবিধান সংশোধন করার ফলে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, মৌলিক অধিকারের কৌলিন্য হারিয়ে তা বিধিবদ্ধ আইনে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ এক সাধারণত আইনি অধিকার অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া ভারত সরকারের ঘোষিত অর্থনৈতিক নীতিসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে মিশ্র অর্থ ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত শিল্পের পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন শিল্প বাণিজ্যও কিন্তু উল্লেখ্য 1991 সালে এলপিজি, এই এবার গ্যাস ভেবো না, কিন্তু লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই মডেলের প্রবর্তন করে ভারতে বেসরকারিকরণের দিকে ত্বরান্বিত করা হয়। এলপিজি মডেল ইকোনমিক্সে পড়বে, খুব ভালোভাবে পড়াবে, আমি পড়াবো তোমাদের ইকোনমিক্স, 1991 সালে যেটা নিয়ে শোনায়। তাছাড়া সম্প্রতিকালে পিপিপিপি 3P, যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের নীতি গৃহীত হওয়ার ফলে দেশি বিদেশি পুঁজিপাতি শ্রেণীর অবাধ লুণ্ঠনের গতি পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের উপাদানসমূহের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত না হয় এবং উৎপন্ন দ্রব্যের সামাজিক বণ্টনের ব্যবস্থা না থাকায় ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা নিছক বাক সর্বস্বতা পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের যে গণতান্ত্রিক সমাজবাদ, ডেমোক্রেটিক সোশ্যালিজম প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করা হয়, যেটা ইন্দিরা গান্ধী বলেছিলেন, তা প্রকৃতপক্ষে সোনার পাথর বাটির মতো, অবাস্তব কল্পনা ছাড়া কিছু না। কারণ এরূপ সমাজতন্ত্রের প্রবক্তার ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন, শ্রেণী সংগ্রামের অপরিহার্যতা প্রভৃতি তত্ত্বে আস্থাশীল নয়। তেমনই তারা শান্তিপূর্ণ উপায়ে ক্রমবিবর্ধনের মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা করার অবাস্তব স্বপ্ন দেখেন। সুতরাং বলা যায় যে প্রকৃত অর্থে সমাজতন্ত্র বলতে যা বোঝায়, ভারতে আদৌ কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি। তবে দরিদ্রমোচন, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে গৃহীত কাজকর্মের মাধ্যমে ভারতের সমাজতন্ত্রের নীতি নিহিত আছে। ক্লিয়ার হলো বিষয়টা? বলো, জল খেয়ে নি। ক্লিয়ার? কি কি ক্লাস ভালো লাগছে তো নাকি? নাজমা, রঞ্জিত, আজিজুল, এইভাবে হিস্ট্রি পড়েছো, পলিটি পড়েছো এর আগে এরকম ডিটেলসে? চলো, ধর্মনিরপেক্ষ, সেকুলার। দেখো, সেকুলার মানে কিন্তু ধর্মনিরপেক্ষতা সেই হিসেবে বোঝায় না। কেন? সেকুলার মানে যার কোনো ধর্মই নেই। আমরা বলি না আমরা সেকুলার, আলটিমেটলি কেউ সেকুলার না। আর আমি হিন্দু ধর্ম পালন করি, আজিজুল নামাজ পড়ে, রঞ্জিত ধরো ও পুজো করে, যদি কেউ খ্রিস্টান থাকতো সে চার্চে যে প্রার্থনা করতো। অর্থাৎ আমরা সবাই সবার ধর্ম পালন করি। আমাদের উচিত কি নিজের ধর্মে বিশ্বাস রাখা, অন্যের ধর্মকে সম্মান করা। আমরা সেকুলার না হলেও আমরা যেন কমিউনাল না হই, বুঝতে পেরেছো? কমিউনালের কিন্তু বিপদ। সেকুলার মানে যার কোনো ধর্ম নেই। তাহলে আমাদের তো আমরা ধর্ম পালন করি, তাহলে আমাদের তো ধর্ম আছে, তাহলে আমরা কি সেকুলার? না। কিন্তু রাষ্ট্রকে এখানে সেকুলার বলা হয়েছে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এক কথায়। অর্থাৎ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা তার নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। যারা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার পক্ষপাতী, তাদের মতে পাশ্চাত্যের দেশগুলিতে ধর্মনিরপেক্ষতাকে যে মানদণ্ডের বিচার বিশ্লেষণ করায়, সেই মানদণ্ড ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা আদৌ সমুচিত নয়। একটি বিশেষ অর্থে ভারতবর্ষকে ধর্মকে বলে চিহ্নিত করা যায় বলে মনে করা হয়। অর্থাৎ প্রখ্যাত ইতিহাসবিদ ডি স্মিথ বলেছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোনো ধর্মের সাথে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতাও করবে না। গণপরিষদে বিতর্কে অংশগ্রহণ করে অনন্ত সায়ানাম আয়াঙ্গার বলেছিলেন যে ধর্মনিরপেক্ষ বলতে একথা বলতে চাইছি না যে কোনো ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না কিংবা এক ধর্ম অন্য ধর্মকে প্রাধান্য দেবে না, বুঝতে পেরেছ? সেইটা এইচ.ভি. কামাত গণপরিষদে বলেছিলেন যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেমন ঈশ্বরহীন রাষ্ট্র হবে না, তেমনি অধার্মিক বা ধর্মবিরোধীও হবে না। সে যাই হোক, শেষ পর্যন্ত মূল সংবিধানের কোথাও ভারতের ধর্মনিরপেক্ষ বর্ণনা না করা হলেও 1976 সালে, যদিও দেখো এই কথাটা এরকম ভেবো না যে ধর্মনিরপেক্ষ ছিল না। দেখো আমাদের সংবিধানের যে স্ট্রাকচারটা ছিল, মৌলিক কাঠামোটা ছিল, সেইটা কিন্তু ধর্মনিরপেক্ষতাই ছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ উল্লেখ ছিল না, বুঝতে পেরেছো? তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়।
অর্থাৎ সর্বধর্ম মনোভাব, অর্থাৎ সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন। এই অর্থে ভারত ধর্মনিরপেক্ষতার নীতিটি গ্রহণ করেছে। বলা ভালো যে ভারতের সংবিধানের 28 থেকে, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, আমি পড়াবো তোমাদের, 28 থেকে 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার মাধ্যমে ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পেরেছো? চলো, গণতান্ত্রিক, ওই সেই গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? সেই রাষ্ট্রের জনগণ তাদের শাসককে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জনগণ তাদের শাসককে নির্বাচিত করেন। বুঝতে পেরেছ? সাধারণভাবে গণতান্ত্রিক বলতে এক বিশেষ শাসন ব্যবস্থাকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে সরকারের বিভিন্ন আলোচনা প্রসঙ্গে গণতান্ত্রিক কথা বলা যায়, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো গণতন্ত্রের সংকীর্ণ অর্থ। মানে অর্থাৎ ব্যাপক অর্থে গণতন্ত্র শাসন ব্যবস্থা ধারণা নির্দিষ্ট সীমা অতিক্রম করে এক মহৎ আদর্শে পরিণত হয়েছে। বর্তমান গণতন্ত্র শব্দটি দ্বারা এক বিশেষ সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বোঝায়। অর্থাৎ সব থেকে যেটা পপুলার সেটা গণতন্ত্র, কারণ এখানে সবার, অর্থাৎ সাধারণ মানুষের তোমার অংশগ্রহণ থাকে, পার্টিসিপেশন থাকে, অর্থাৎ সেজন্য এটা সব থেকে জনপ্রিয়। এমনকি এক বিশেষ অর্থব্যবস্থাকেও বোঝায়। অধ্যাপক গিটিংস বলেছেন যে ডেমোক্রেসি মে বি আইদার বি ফ্রম দ্য গভর্নমেন্ট, এ ফ্রম দ্য স্টেট, এ ফ্রম দ্য সোসাইটি, এ কম্বিনেশন অফ দ্য অল দ্য দেয়ার। বুঝতে পারে? তবে গণতন্ত্রের অর্থ যাই হোক না কেন, সাম্য হলো এর মূল ভিত্তি। সামাজিক ক্ষেত্রে সাম্য, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য বর্তমান থাকলো যথাক্রমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গণতন্ত্রের সৃষ্টি হয়। বুঝলে? অর্থাৎ আমরা একথা বলতে পারি যে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে এমন এক রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যা সমনীতির ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রনৈতিক সাম্য বর্তমান থাকে। জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেকে সমান রাষ্ট্রনৈতিক অধিকার ও মর্যাদা ভোগ করে। অর্থাৎ যে আমি এলিট শ্রেণীর লোক, আমি আম্বানি, আমি 2টো ভোট বেশি দেবো, আর তুই বেটা মেথর, তুই হলো 1টা ভোট দিবি। এখন আমাদের এখানে যে আইএস অফিসার, যে আম্বানি, যে প্রধানমন্ত্রী, সেও 1টা ভোট দেয়, যে গ্রুপ ডির কাজ করে সেও 1টা ভোট দেয়। বুঝলে? তাহলে কি বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্রনৈতিক সাম্য বর্তমান থেকে জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেককে সমান রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বলতে অধিকার, মর্যাদা ভোগ করে। এর ফলে গণতান্ত্রিক রাষ্ট্রে জনসাধারণের হাতে চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা ন্যস্ত থাকে এবং জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে গণ্য হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ আমরা আমাদের শাসককে নিজেরাই নির্বাচিত করবো, এক কথায়। বুঝলে? গণতন্ত্রের প্রকারভেদ, টাইপস অফ ডেমোক্রেসি। গণতন্ত্রে সাধারণ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। জনগণ, কারণ আমরাই তো আমাদের শাসককে তো আমরাই নির্বাচিত করি। এই যে কারণ ভোট আসছে 24-এ, কোনো কারণে যদি বিজেপি গভর্নমেন্ট না পাস করতে পারে, তাহলে বিজেপি গভর্নমেন্ট চলে যাবে, অন্য সরকার আসবে। এটাই তো গণতন্ত্র, না? তা গণতন্ত্রে জনগণকে শাসন প্রতিষ্ঠিত হয়, জনগণের শাসন। কিন্তু জনগণের শাসন কার্যে কীভাবে অংশগ্রহণ করে, অর্থাৎ জনগণের সরাসরি শাসন কার্য পরিচালিত করে অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালিত করে, তা নিয়ে দুটো গণতন্ত্র, মানে 2 ধরনের ভাগ করা হয়েছে। একটা হলো কি তোমার বিশুদ্ধ বা প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হলো পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র। চলো একটু দেখে নিই। বিশুদ্ধ বা প্রত্যক্ষ গণতন্ত্র হল পিওর অর ডিরেক্ট ডেমোক্রেসি। প্রত্যক্ষ গণতন্ত্র হলো বিশুদ্ধ গণতন্ত্র। এই গণতন্ত্রে জনগণ সরাসরি প্রত্যক্ষভাবে দেশের শাসনকার্য পরিচালনা করে। আগে কি হতো, গ্রিসে করতো এটা। বুঝলে? একসাথে ওরা অংশগ্রহণ করতো, একটা জায়গায় করে ওরা নিজের কাজ বা যা পররাষ্ট্র বলো, শাসন, বিচার সব নিজেরাই ঠিক করতো, সেইটা বলা হচ্ছে। এরকম শাসন ব্যবস্থায় জনগণ সরকারি যাবতীয় কাজ নিজেরাই সম্পাদন করেন। প্রাচীনকালে গ্রিস দেশের নগর রাষ্ট্রগুলি এ ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। নাগরিকগণ নির্দিষ্ট সময় অন্তর নির্ধারিত স্থানে মিলিত হতো এবং আইন প্রণয়ন করত, সরকারি কার্যকারী নিয়োগ করত, কর্মচারী নিয়োগ করত, রাজস্ব ও ব্যয় নির্ধারণ করত, পররাষ্ট্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত, এমনকি তারা বিচার বিভাগীয় কার্যাদিও সম্পাদন করত, একসাথে করত। এইভাবে নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ পরিচালিত শাসন ব্যবস্থা হলো প্রত্যক্ষ গণতন্ত্র। এ ধরনের শাসন ব্যবস্থা দেশের সকল নাগরিক রাষ্ট্রকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ, প্রত্যক্ষভাবে সরাসরিভাবে অংশগ্রহণ করে, তাই শাসন ব্যবস্থাকে অংশগ্রহণকারী গণতন্ত্র বলা হয়। নাগরিকরা আইন প্রণয়ন ও আইন শাসন সংক্রান্ত অন্যান্য কাজ করার জন্য যে জায়গায় মিলিত হতো সেগুলোকে বলা হতো একেশিয়া, এবং রোম এই জায়গাটিকে বলে মিলিশিয়া নামে পরিচিত ছিল। রোমে এই জায়গাটি মিলিশিয়া নামে পরিচিত ছিল।
আবার সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্রকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, কি রেফারেন্ডাম, প্লেবিসাইট, রিকল, ইনিশিয়েটিভ, এই 4টে ভাবে তোমার সুইজারল্যান্ডে ভাগ করা হয়েছে। প্রত্যক্ষ গণতান্ত্রিক যেটা ডিরেক্ট ডেমোক্রেসি, কিছু সুবিধা কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়, চলো সেটা নিয়ে এবার আলোচনা করা হচ্ছে। প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা, প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় বেশ কিছু সুবিধা আমরা লক্ষ্য করতে পারি, সেগুলি হলো কি, গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। গণতন্ত্র, গণ মানে গণ মানে জনগণ, জনগণের তন্ত্র, জনগণের শাসন এটা। এদিক থেকে প্রত্যক্ষ গণতন্ত্রই প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বুঝতে পেরেছে? এদিক থেকে প্রত্যক্ষ গণতন্ত্রই কিন্তু প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কারণ দেখো, আমরা এই যে ভোট দিচ্ছি মোদি গভর্নমেন্টকে বা মমতাকে, আমরা তো এই এদের সবারই কোনো খারাপ আছে। দেখো, পলিটি পড়াতে গেলে আমাকে কিছু পলিটিক্যাল কথা বলতেই হবে, উপায় নেই। কারো যদি আমি কোনো রাজনৈতিক বিশ্বাসে কষ্ট দিয়ে থাকি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে আমাকে বলতে হবে এটা। তো ধরো, আমরা এই যে মোদিকে ভোট দিলাম বা মমতাকে ভোট দিলাম বা দাদা দিদিকে আমরা ভোট দিচ্ছি, তা সবাই কি ভোট দেওয়ার পরেও আমরা কি তাদের সব কাজে সন্তুষ্ট হই না? এখন কি করা যাবে, তারা ক্ষমতা এসে করবে যা খুশি, সন্তুষ্ট হলেও কিছু যায় আসে না, অসন্তুষ্ট হলেও কিছু যায় আসে না। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে কারণ নিজেদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে, তাই এটাই প্রকৃত গণতন্ত্র ব্যবস্থা। এ ধরনের শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি প্রত্যক্ষভাবে শাসন কাজে পরিচালিত করে, তাতে করে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং রাষ্ট্র পরিচালনায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মানে সরাসরি যেহেতু রাষ্ট্র পরিচালনায় জনগণ অংশগ্রহণ করছে, এদের রাজনৈতিক চেতনা, রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এবং রাষ্ট্র পরিচালনায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনগণের ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য এই ধরনের শাসন ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ নিজেরাই তো করছে, নিজের বিরুদ্ধে কি করবে, ফলে সরকার বিপ্লব বিদ্রোহ থেকে মুক্ত থাকে। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন হলো সহজ ও সরল প্রকৃতির, কারণ এখানে আইন, শাসন ও বিচার বিভাগের কাজকর্মের তেমন কোনো সুস্পষ্ট পার্থক্য থাকে না। অনেকের মতে এই ধরনের শাসন ব্যবস্থায় শ্রেণী বিরোধের সম্ভাবনা থাকে না। শ্রেণী বিরোধ মানে ধরো একটা গোষ্ঠী এক গোষ্ঠী, এইটা থাকে না। সীমিত পরিমাণ জনসংখ্যা, ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে শ্রেণী বিরোধের সম্ভাবনা তেমন একটা থাকে না এবং প্রত্যক্ষ গণতন্ত্র আদর্শ শাসন ব্যবস্থা। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণের অধিকার, দায়িত্ব, কর্তব্যের মধ্যে সমন্বয় সাধিত হয়। প্রত্যক্ষ জনগণের বাহুল্যের ত্রুটি থেকে মুক্ত বলে বলা যেতে পারে, অর্থাৎ এই যে ভোট করতে যে খরচ হবে সেটা ওদের অতটা লাগে না, কারণ এটা নিজেরাই তো সরাসরি অংশগ্রহণ করছে, বুঝলে? এইবার হলো কিছু অসুবিধা। প্রত্যেক ক্রিয়ারও সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই তো? সুবিধা থাকলে অসুবিধাও থাকবে। তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় নানা ধরনের সুযোগ সুবিধা থাকলেও বেশ কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়। বৃহৎ আয়তন বিশিষ্ট জনবহুল রাষ্ট্রের পক্ষে এই ধরনের শাসন ব্যবস্থা অনুপযোগী। এখন যদি আমাদের ভারতে বলে যে তোমরা সবাই এক জায়গায় ভোট দাও, হবে? পারবে না তো, বড় রাষ্ট্রের পক্ষে তো সম্ভব না, এটা ছোটোর জন্য ঠিক আছে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনে জ্ঞান বুদ্ধি সম্পন্ন নাগরিক থাকে না। ধরো, রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান বুদ্ধি দরকার সেটা অনেকের মধ্যে থাকে না, তাহলে অযোগ্য, অনেক সময় অযোগ্য লোক ঢুকে যায়, তারপরে কি রাষ্ট্রের শাসন বা সুশাসন বা শান্তি কোনো কারণে ব্যাহত হয়। এ ধরনের শাসন হচ্ছে বিশৃঙ্খলা ত্রুটি মুক্ত, তার ফলে জনস্বার্থের হানি ঘটার আশা থাকে। এই ধরনের তোমার বিশৃঙ্খলা ত্রুটি মুক্ত, দাঁড়া, এই শাসন ব্যবস্থা বিশৃঙ্খলার, দাঁড়াও এটা মনে হচ্ছে সেন্টেন্সটা ভুল আছে। শাসন ব্যবস্থা বিশৃঙ্খলা যুক্ত, এরকম বলতে পারে। কেন? এখন যদি এই এত বড় একটা রাষ্ট্রে সবাইকে নিয়ে শাসনকার্য পরিচালনা করতে হয়, তাহলে এ বলবে ও বলবে তাই, তারপরে কি একটা জনস্বার্থ সেটা হানি হওয়ার আশঙ্কা আছে। প্রত্যক্ষ গণতন্ত্রের কার্যত অল্প সংখ্যক জনগণই শাসনকার্যে অংশগ্রহণ যোগ দেয়, তার ফলে গোষ্ঠী স্বার্থে শাসনকার্য পরিচালনার আশঙ্কা থাকে। এবার একটা গোষ্ঠী নিয়ে করে, ধরো একটা গোষ্ঠী দেখবে আমরা তমুক, আমাদের দাবি মানতে হবে, এরকম, অর্থাৎ গোষ্ঠী স্বার্থ শাসনকার্য পরিচালনার আশঙ্কা থাকে। সাধারণ মানুষ অশিক্ষিত, অম্ল হলে, অম্ল মানে খারাপ, বুঝলে? প্রত্যক্ষ গণতন্ত্র নিকৃষ্ট শ্রেণীর গণতন্ত্রে পরিণত হয়, অর্থাৎ সমাজের বেশিরভাগ লোক খারাপ, তাহলে ওরাই তো ইয়ে করবে, তার ফলে কি ভালো লোকগুলো ভালো কাজ করতে পারে না। এই ধরনের শাসন ব্যবস্থায় জরুরি অবস্থার উপযোগী নয়। মানে দেখবে, এখন যদি ভারতে কোনো সমস্যা হয়, সাথে সাথে কেন্দ্র সরকার জরুরি অবস্থা জারি করে দিতে পারে, কিন্তু তখন পারে না, এখন সবার কাছ থেকে তো মত নিতে হবে তাকে, তাহলে এখন কি করে? প্রত্যক্ষ গণতন্ত্রে দেশের সকল মানুষ মিলিত হয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। এখন ধরো পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে গেল, খুব মারাত্মক কাহিনী। এখন মোদী সরকার কি করলো, উনি সাথে সাথে এমার্জেন্সি জারি করে দিল, কিন্তু কাউকে শোনা লাগছে না, বা হ্যাঁ পার্লামেন্ট ইয়ে করা লাগতে পারে, এইসব কিছু প্রসিডিওর আছে। কিন্তু এখানে যেটা বলছে যে দেশের প্রত্যেকটা জনগণের কাছে শুনতে হবে যে আপনার কি মত আছে,
মোদি তো আর পারবে না যে এই আমাদের যে এত লোক, এত কোটি কোটি জনসংখ্যা, প্রত্যেক বাড়ি যে আছে আপনার কি মত আছে আমি একটু এই জরুরি অবস্থা জারি করবো। এই শুনতে শুনতে দেখা গেল চীন আর পাকিস্তান আমাদের মেরে দিয়ে চলে গেল। তাহলে কি প্রত্যেক দেশের সকল মানুষ মিলিত রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়, সেজন্য দেশের সংকটকালীন পরিস্থিতিতে এইভাবে দৃঢ় ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। সাধারণ জনগণ কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না, এই মতনৈক্যের বিরূপ প্রতিক্রিয়া শাসনকার্যে পরিলক্ষিত হয়। প্রত্যক্ষ গণতন্ত্রের আইন, শাসন ও বিচার বিভাগীয় কাজকর্মের তেমন সুস্পষ্ট পার্থক্য থাকে না, তার ফলে শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। আজকের দিনে জনকল্যাণ ব্রতী রাষ্ট্রের কর্মমুখর শাসন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষ গণতন্ত্র উপযুক্ত বিবেচিত হয় না। কারণ এখন জনকল্যাণ রাষ্ট্রের কর্মমুখর মানে সবাই এখন ধরো তোমাকে যদি এখন ডাকে যাই তুমি এখন আসো ইয়ে করতে, মাঝে মাঝে অনেকে ভোটই দেয় না, তুমি জানো অনেক লোক ভোট দেয় না, ও টাইম নেই কাজ আছে। তাহলে তুমি প্রতিদিন তোমাকে ডাকে, তুমি কাজ থেকে তুমি করতে যেতে পারবে? ধরো তোমাকে সপ্তাহে 5-7 দিন করে ডাকা হচ্ছে, এই বটগাছতলায় বা এই বটতলায় এসে তুমি তোমার মতামত জানিয়ে যাও, তুমি করবে? করবে না। তার জন্য এটা জনকল্যাণকামী ও রাষ্ট্রের কর্মমুখর শাসন ব্যবস্থা পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষ গণতন্ত্র উপযুক্ত বিবেচিত হয় না। ক্লিয়ার? প্রতিনিধি বা পরোক্ষ গণতন্ত্র, আচ্ছা এর আগেরটা বুঝতে পেরেছো তো? এই ক্লাস ভালো লাগছে তো না বোর লাগছে? অনামিকা, নাজমা, আজিজুল, রঞ্জিত, রঞ্জিত কি লেফট হয়ে গেল নাকি? ভালো লাগছে ক্লাস? ওকে চলো তাহলে প্রতিনিধিমূলক বল লাগছে কি? তাহলে সামনের দিন থেকে ডিটেলস পড়াবো না তাই বলছে? হ্যাঁ আচ্ছা, তত্ত্বের দিক থেকে গণতন্ত্র হলো জনগণের শাসন, হলো বর্তমানে। আচ্ছা ঠিক আছে, সামনের দিন থেকে আমি একটু কম ডিটেলস পড়াবো, যাও তোমাদের ব্যাচটাতে অন্তত। থার্ড ব্যাচের এটা হলো থার্ড ব্যাচের নোট মূলত, বুঝলে? থার্ড ব্যাচটা এরকম ডেপতেই হবে কিন্তু। আর আমি তোমাদের থার্ড ব্যাচের জানোই বললাম তোমাদের একটা অফার দিয়েছি আমি। এবং তত্ত্বের দিক থেকে গণতন্ত্র জনগণের শাসন হলেও বর্তমানে সারা বিশ্বের বৃহদায়তা জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সকল জনগণের পক্ষে শাসন কাজে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। আর এই জন্য বিশ্বের বৃহদায়তন জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলি প্রত্যক্ষ গণতন্ত্রের বিকল্প রূপে পরোক্ষ ও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা শুরু করে, যেটা এখন হয় আমরা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এই ধরনের গণতন্ত্রে জনগণের সকলেই শাসন কার্যে অংশগ্রহণ করে না, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্রের শাসন কার্যে পরিচালনা করে। মিল পাচ্ছে আমাদের এখন যে শাসন ব্যবস্থা? এই প্রকার শাসন ব্যবস্থায় নির্দিষ্ট কালের জন্য জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের শাসন কার্যের জন্য জনগণের নিকট দায়ী থাকেন। কোনো প্রতিনিধি যদি তার মেয়াদকালে জনস্বার্থ বিরোধী কোনো কর্মে লিপ্ত হন, তাহলে তিনি জনগণের আস্থা থেকে বঞ্চিত হয়, তাকে ভোট দেবে না। মেয়াদান্তে অর্থাৎ মেয়াদ শেষে তাকে পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যায়। আর এইভাবেই পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনস্বার্থ বহুল পরিমাণে সুরক্ষিত হতে পারে। বলা বললো যে ভারতে এই ধরনের গণতন্ত্র অনুকরণ করা হয়। আবার পরোক্ষ গণতন্ত্রের দুটি ভাগ আছে, কি কি? তোমার সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা বলছিলাম, আর একটা লাগি প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি অর্থাৎ রাষ্ট্রপতিতান্ত্রিক গণতন্ত্র। মানে কি? ভারতে যে গণতন্ত্র ডেমোক্রেটিক পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ আমাদের পার্লামেন্ট মেন, পার্লামেন্টের আমার প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছি, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে কী করছে পার্লামেন্ট চালাচ্ছে এবং এই দেশ এইভাবে ইয়ে হচ্ছে। পরোক্ষ গণতান্ত্রিক সরকার আসলে জনমতের উপর প্রতিষ্ঠিত হয়, কেননা জনবিরোধী কাজকর্ম করলে সরকারের পতন অনবর্জ্য হয়ে পড়ে। রাজনৈতিক দিক থেকে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনমতকে এইভাবে চরম মূল্য দেওয়ার ফলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বে সুরক্ষিত হতে পারে। কাজেই বলা যেতে পারে তত্ত্বগত দিক থেকে বর্তমান এ প্রকার গণতান্ত্রিক সরকার এক আদর্শ সরকার। আর প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র কোনটা বলো তো? আমেরিকা। বুঝতে পেরেছো? মানে অর্থাৎ রাষ্ট্রপতিতান্ত্রিক গণতন্ত্র বা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। এই ক্লাসটা তো থার্ড ব্যাচের ডেমো ক্লাস হিসেবে যাবে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের একটু ডিটেলসে পড়িয়ে দিই। আমি নাহলে তোমাদের এই ব্যাচটা তো তোমাদের ব্যাচটা তো ছোটো তো, আর থার্ড ব্যাচে তোমাদের তো আমি অ্যাক্সেস দিয়ে দেবো, চাপ নেই। থার্ড ব্যাচে কিন্তু এরকম ডিটেলসে ক্লাস হবে। না 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 ইয়ে বলবে এই ব্যাচটা এমনি একটু ডিটেলস আজকে করিয়ে ফেলছি আমি, কারণ এটা তো থার্ড ব্যাচের ডেমো ক্লাস তো
থার্ড ব্যাচটা অনেক আমি খুব ডেপথে আমি সাজিয়েছি থার্ড ব্যাচটা। তা প্রজাতান্ত্রিক বা সাধারণতন্ত্র কি? ওই রিপাবলিক। ভারতের সংবিধানের প্রস্তাবে ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণতন্ত্রের কতকগুলো সাধারণ বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা যায়। সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রের ক্ষমতা লাভ করে না। ওই যেরকম ইংল্যান্ডের রাজারানী উত্তরাধিকার সূত্রে তো হয়, কিন্তু ভারতের রাষ্ট্রপতি উত্তরাধিকার সূত্রে হয় না। তাকে জনসাধারণের কর্তৃক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নির্বাচিত হতে হয়। এরূপ শাসন ব্যবস্থায় জনগণই হলো সরকারের সকল ক্ষমতার উৎস। বুঝতে পেরেছ? এবং জনকল্যাণ সাধনই রাষ্ট্রের সাধারণতান্ত্রিক রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হয়। সাধারণতন্ত্রের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বিচার করে ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলা বলে অভিহিত করা হয়। কারণ ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, তিনি যুক্তরাষ্ট্রের রাজা বা রানীর মতো উত্তরাধিকার সূত্রে লাভ করে না। তাকে 5 বছরের জন্য ভারতীয় জনগণ কর্তৃক নির্বাচিত হতে হয়। তাছাড়া ভারতের জনগণই সার্বভৌম শক্তির কেন্দ্রবিন্দু, অর্থাৎ সরকার যাবতীয় ক্ষমতার উৎস। নির্বাচিত রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো কাজ করলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যেটা অভিযোগ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কার্যকাল মেয়াদের পরিসমাপ্তির পূর্বেই জনপ্রতিনিধি দিয়ে গঠিত পার্লামেন্ট তাকে পদচ্যুত করতে পারে, অর্থাৎ ইমপিচমেন্ট মানে এইটা। এইসব কারণে ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশও বলা যায়, কিন্তু ইংল্যান্ড কিন্তু সেইটা না, যেটা তোমাদের বোঝাচ্ছিলাম। ভারতের সংবিধানের উদ্দেশ্য বা অবজেক্টিভস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের উদ্দেশ্য হলো দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার, জাস্টিস, স্বাধীনতা, লিবার্টি, সাম্য, ইকুয়ালিটি, ভ্রাতৃত্ব, ফ্র্যাটার্নিটি সুরক্ষিত করা, যাতে নাগরিকদের মধ্যে এক ঐক্য গড়ে ওঠে। ভারতে এর অখণ্ডতা বজায় রাখা যায়। উল্লেখ্য যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শটি রুশ বিপ্লব 1917 থেকে নেওয়া হয়েছে। এই যে আদর্শ না, এটা রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছে। ন্যায় বিচার সম্পর্কে একটু চলো পড়ি এবার। সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা আচরণ ও প্রচার নিষিদ্ধ করে সামাজিক ক্ষেত্রে কৃত্রিমভাবে সৃষ্ট ভেদনীতির বিরুদ্ধে সংবিধান রচয়িতারা সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ ভেদ মানে ও উঁচু আমি নিচু এরকম না, সবাই সমান। তাছাড়া সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শসমূহ গ্রহণ করেছে। সর্বোপরি সামাজিক ন্যায়ের ভিত্তিতে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র পরিচালনার কতকগুলো গুরুত্বপূর্ণ নীতিকে সংবিধানের 4th অংশে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা না হলে সামাজিক ক্ষেত্রেও ন্যায় কিন্তু সম্ভব নয়। ধরো তোমার বাড়ি, তোমার টাকা আছে, তুমি বিশাল বড় করে অনুষ্ঠান করছো, সমাজে করছো, কিন্তু তোমার পাশের বাড়িতে তার এরকম টাকা ইনকাম করার ক্ষমতা নেই বা তার অনেক কোনো প্রবলেম আছে, তাহলে কিন্তু সেখানে সামাজিক ন্যায় কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই অর্থনৈতিক ন্যায়টাও দরকার। এবং এই সত্যটি সংবিধান রচয়িতারা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তারা সংবিধান 4th অংশের অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত কতকগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি লিপিবদ্ধ করেছিলেন, যেটা ডিপিএসপি বলে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। ওটা মৌলিক অধিকারের পরে পড়াবো ওটা। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সর্বসাধারণের কল্যাণের দিকে দৃষ্টি রেখে প্রাকৃতিক ও সম্পদের নিয়ন্ত্রণ, বন্টন, নাগরিকদের কর্ম ও শিক্ষার ব্যবস্থা গ্রহণ, স্ত্রী পুরুষের নির্বিশেষে সমান কাজের জন্য সমান মজুরি, অর্থাৎ যে যা কাজ করবে তাকে মজুরি দিতে হবে, তো সমান, মানে ও মহিলা বলে যে ওকে কম দেবো, পুরুষ বেশি, এরকম করা যাবে না। তুমি মহিলা পুরুষ তুমি যে সাহায্য করেছো তোমাকে সবাইকে সমান দিতে হবে। শিল্প পরিচালনা, শ্রমিকদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সরকারের কর্তব্য বলে এই সকল নির্দেশাত্মকমূলক নীতি বলা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, স্ত্রী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক ভারতের নাগরিকদের সমানভাবে ভোটাধিকার প্রদান করা হয়েছে। তাছাড়া তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার চালানোর জন্য বলে দাবি করা হয়। বুঝলে? চলো, স্বাধীনতা, লিবার্টি। প্রস্তাবনায় নাগরিকদের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা প্রদান করা হয়। সংবিধানের 3য় অংশে বর্ণিত স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 অব্দি উল্লেখ করা হয়েছে, ধর্মের অধিকার 25 থেকে 28, এগুলো সব মৌলিক অধিকার। বুঝলে? আমি মৌলিক অধিকার ভালো করে পড়িয়ে দেবো। প্রদান করে প্রস্তাবনায় বর্ণিত ভারতীয় নাগরিকদের স্বাধীনতাকে বাস্তবায়িত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। কিন্তু কোনো ব্যক্তি এই সুযোগের অপব্যবহার না করতে পারে তার জন্য কার্যক্ষেত্রে নানা প্রকার নিয়ন্ত্রণ ও অর্ডিন্যান্স
ও আইন প্রণয়ন করে ওই সব স্বাধীনতা অধিকারকে নিয়ন্ত্রণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে 1975 সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সকল প্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল। জরুরি অবস্থার সময় কিন্তু এই মৌলিক অধিকারগুলো এক কথায় তোমার খর্ব হয়, কিন্তু রাষ্ট্র খর্ব করতে বাধ্য হয়, বুঝলে, উপায় নেই। চলো, এবার সাম্য, ইকুয়ালিটি। আমরা গণতান্ত্রিক পড়ার সময় সাম্য পড়েছিলাম, বাট এখানেও পড়বো। তা প্রস্তাবনায় সাম্য শব্দটি যে কোনো ভারতীয় নাগরিকদের মর্যাদা ও সুযোগের সমতাকে নির্দেশ করে। সমাজের যে কোনো অংশের মানুষের জন্য সুযোগ সুবিধা প্রদান করে এবং সেই সঙ্গে সকল ব্যক্তির বৈষম্য ছাড়াই পর্যাপ্ত সুযোগ প্রদান করা হয়। সাম্য মানে সকলের সমান আমরা, এরকম। এবং এই শব্দটি সাধারণত তিনটি দিককে নির্দেশ করে: নাগরিক সাম্য, রাজনৈতিক সাম্য ও অর্থনৈতিক সাম্য, বুঝলে। তো চলো দেখি কি রাজনৈতিক সাম্য কি, নাগরিক সাম্য কি বা সিভিক ইকুয়ালিটি। নাগরিক সাম্যের মাধ্যমে মূলত বোঝানো হয় যে ভারতের সকল নাগরিক সমান অধিকার ও সমান স্বাধীনতা ভোগ করবে, এই নীতির সাথে সম্পর্কিত। মানে সকল অধিকার, মানে তুমি যদি ইচ্ছা করো তুমি ভোটে দাঁড়াতে পারবে, তুমি যদি ইচ্ছা করো তুমি ভোট দিতে পারবে, যদি এটা রাজনৈতিক অধিকারের মধ্যে। অর্থাৎ এই নীতির মধ্যে বোঝা যায় যে ভারতের সকল নাগরিক, সে ধনী হোক গরিব হোক যাই হোক না কেন, সে উঁচু জাত নিচু জাত, সে যে ধর্মের হোক না কেন, কোনো ভাগ নেই। অর্থাৎ সকল নাগরিক সমান অধিকার এবং সমান স্বাধীনতা ভোগ করবে, এই নীতির মানে এই নীতিতে যেটা উল্লেখ করে। আইনের চোখে সকলে সমান, বুঝতে পেরেছ। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ও রাজস্থান জন্মস্থানের ওপর বৈষম্য নিষেধাজ্ঞা, প্রভিশন অফ দ্য ডিসক্রিমিনেশন অফ দ্য রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। মানে এই যে ভাবা যাবে না যে এই তুই এই ধর্মে জন্মগ্রহণ, তুই ছোট, এরকম বলা যাবে না। কোনো জাতিকে অপমান করা যাবে না, যেটা আর্টিকেল 15 বলছে। অস্পৃশ্যতা বিলুপ্তি, আর্টিকেল 17। এইগুলোর মাধ্যমে কি একটা সাম্য, ভারতে একটা সাম্য, একটা ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হয়েছে, বুঝলে, সেইটা বলা হচ্ছে। রাজনৈতিক সাম্য, পলিটিক্যাল ইকুয়ালিটি। ধরো তুমি গ্রুপ ডির কাজ করো, আর কোনো একটা আইএস অফিসার, আইএস অফিসার বলে সে কি দুটো ভোট বেশি দেবে? না, তুমিও যে ভোটটা দেবে আইএস অফিসারও সেই ভোট দেবে একটা, তোমারও একটা দেওয়ার ক্ষমতা, ভারতের প্রধানমন্ত্রী তারও একটা ভোট দেওয়ারই ক্ষমতা। তাহলে এই নীতি অনুসারে রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ সমান ও সুযোগের নিশ্চয়তা রাষ্ট্র প্রদান করবে। অর্থাৎ ভারতে যে প্রত্যক্ষ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে প্রাপ্তবয়স্ক সকল জনগণই ভোটদান করার অধিকারী হবে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 325 নম্বর অনুসারে কোনো ব্যক্তি ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ঘোষণা করা যাবে না। যে তুই ওই জাতি, তুই ভোট দিতে পারবি না, তোর নাম ভোটার তালিকায় তুলবেন, এইটা বলা যাবে না। মানে সবাই, সবার নাম, 18 বছর বা প্রাপ্তবয়স্ক হলে সবারই তোমার কি তোমার ভোটার তালিকায় নাম তুলতে দিতে হবে। অর্থনৈতিক সাম্য, ইকোনমিক ইকুয়ালিটি। মানে এটি আইন নীতি অনুসরণে সকল নাগরিকদের জন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সব নাগরিকদের কাজের জন্য ন্যায্য ও সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই নীতির সাথে সম্পর্ক রেখে যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার, রাইটস টু ইকুয়ালিটি অপরচুনিটিস ইন দ্য ম্যাটার্স অফ দ্য পাবলিক এমপ্লয়মেন্ট। অর্থাৎ সাম্যের এইটা ভেবে এই যে সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান অধিকার প্রদান করা হয়, সেটা উল্লেখ করা হয়েছে। বলো এই অবধি ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ভ্রাতৃত্ববোধ, ফ্রাটার্নিটি। ভারতের মতো বিশাল দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, আচরণ প্রভৃতি ক্ষেত্রে ভিন্নতা বিশেষভাবে লক্ষণীয়। এদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে না পারলে দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে। তাই প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো মূল সংবিধানের প্রস্তাবনায় সংহতি রক্ষার কথা বলা ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটি ইনক্লুড করা হয়। এটা কিন্তু মনে রাখবে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ভ্রাতৃত্ববোধ, সোশ্যালিস্ট, সেকুলার এবং ফ্রাটার্নিটি, এইটা হলো কি করা হয় তোমার 1976 সালে 42তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়। জাতীয় ঐক্য সংহতি রক্ষার উদ্দেশ্যে ভারতে এক নাগরিকত্ব ব্যবস্থা যেমন বর্তমান হয়েছে, তেমনি আবার সংবিধানের 3য় অধ্যায় কর্ম, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গের প্রভৃতির ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করার ফলে সব নাগরিক সমানভাবে মৌলিক অধিকার ভোগ করতে সক্ষম। আমি কোনো নাগরিককে ছোট করতে পারবো না, কোনো নাগরিককে বলতে পারবো না যে তুমি ছোট আমি বড়, তুমি পারবে না এটা করতে, এরকম বলতে পারবো না। তাছাড়া ভারতের সংবিধানের 4 এ অংশে ভারতের সার্বভৌম ঐক্য ও সংহতিকে সংরক্ষণ করাকে
অন্যতম মৌলিক কর্তব্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্য হল ভারতবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা। একই সঙ্গে বিশ্ব ভ্রাতৃত্বের এই মহান আদর্শে বাস্তব রূপায়ণ ঘটেছে ভারতের সংবিধানের 51 নম্বর ধারায়। এই ধারায় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তার উন্নতি বিধান, জাতিসমূহের ন্যায়সঙ্গত সম্মানজনক সম্পর্ক স্থাপন, অর্থাৎ এই যে সমস্ত দেশে যে আমার ভ্রাতৃত্ববোধ, আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক, আন্তর্জাতিক শান্তিতে ভারতের যে কন্ট্রিবিউশন সেইটা উল্লেখ করছে। এবং আন্তর্জাতিক আইন, সাক্ষ্য প্রভৃতির প্রতি ভারত যথেষ্ট শ্রদ্ধা করে তার দিকে, এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির করার কথাও কিন্তু বলা হয়েছে। যে একটা দেশের যে বিরোধ থাকে এইটা কিন্তু আমাদের নিষ্পত্তির কথা বলা হয়েছে। এবার হল ব্যক্তিগত মর্যাদা, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। ভাতৃবোধ প্রতিষ্ঠার সব প্রয়াস যদি ব্যর্থ হয়, যদি ব্যক্তির মর্যাদা রক্ষার ব্যবস্থা করা না হয়, তাই প্রস্তাবনাকে ব্যক্তির মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য সংবিধানের প্রত্যেকটি মৌলিক অধিকার ভোগের সমান অধিকারই কেবল প্রদান করা হয়নি, সেই অধিকার ভঙ্গের বিরুদ্ধে ধনী দরিদ্র অভিজাত আভাজন মানে ধরো তোমার হচ্ছে কি বলবেন, নিচু ছোট আভাজন আর কি, স্ত্রী পুরুষ উঁচু নিচু নির্বিশেষে যে কোনো ব্যক্তি আদালতে দ্বারস্থ হতে পারে। ধরো তুমি গরিব মানুষ আর কোনো একটা বড় লোক, তুমি ইচ্ছা করলে যে তার বিরুদ্ধে কেস করতে পারবে না এমন কোনো কথা নেই। সে যদি তোমার কোনো অধিকারকে খর্ব করে, সে যদি তোমার মৌলিক অধিকারকে খর্ব করে বা কোনো কারণে তোমার ক্ষতি করে, তুমি অবশ্যই আদালতের দ্বারস্থ হতে পারবে এবং তুমি ন্যায় বিচারের আশা করতেই পারবে। তাছাড়া সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য ও বৈষম্য বর্তমান থাকলেও সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের কাছে মর্যাদা রক্ষা তোমার কঠিন হয়ে দাঁড়ায়, বুঝলে। এই আইনে ৪র্থ তফসিলে লিপিবদ্ধ ও রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মাধ্যমে ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল সমান কাজের জন্য সমান মজুরি পাবে। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, বিশ্রামভোগ, সামাজিক কৃষ্টিগত সুযোগ সুবিধা দানের মাধ্যমে কর্মপরিবেশ সৃষ্টি, অর্থাৎ কোনো শ্রমিককে তুমি খাটাবে, তার সাথে বাজে ব্যবহার করবে সেটা পারবে না। তাকে বিভিন্ন সুযোগ সুবিধা, কৃষ্টিগত সুযোগ সুবিধা, বিশ্রাম ভোগ, অর্থাৎ তুমি ওই টাকা দিচ্ছ মানে তাকে 24 ঘন্টা তাকে দিয়ে কাজ করবে সেটা না। মানোন্নয়ন মানে তার যদি হয় সেটাতে মানোন্নয়ন করতে হবে, বা তাকে দাঁড়াতে তুমি যে টাকা দেবে তার বেশি খাটাবে না, এইসব। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, দুর্বল অনগ্রসর সম্প্রদায়গুলিকে সামাজিক অবিচার, সর্বপ্রকার শোষণের হাত থেকে রক্ষা। যারা ধরো এখনও দেখবা কিছু কিছু জায়গায় জাতিভেদ প্রথা হয় যে উঁচু জাত ও নিচু জাত এরকম চলে কিন্তু, বুঝলে। তা এইগুলো দূর করতে বা অনগ্রসর শ্রেণী যেগুলো SC ST OBC এদেরকে মূল স্রোতে আনতে হবে, তার জন্য বিশেষ সুযোগ সুবিধারও কিছুগুলো ব্যবস্থা করতে হবে। এই সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রভৃতির কথা উল্লেখ করা যেতে পারে। গণপরিষদের ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার তারিখ আমরা কি জানি? ভারতীয় সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। মূল সংবিধান অর্থাৎ সংবিধান প্রবর্তিত হওয়ার সময় 395টি ধারা হয়ে গেছে, ধারা, 8টি তফসিল এবং 22টি অংশে বিভক্ত ছিল। এবং যেটা 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকরী হয়। এই কিছুদিন আগে গেলো 26শে জানুয়ারি। এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণের পর 1930 সালে 26শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয় এবং সর্বত্র ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। চলো, কেন ওই যে আমরা এখন তো এটাকে তোমার তো রিপাবলিক ডে হিসেবে পালন করি, কিন্তু যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখো 1930 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন ছিল। এটা আমি সম্পর্কে তোমাদের ইতিহাসে ভালো করে ডিটেলসে বলবো, বুঝলে। তো এই দিনটাকে স্মরণীয় করার জন্য ওই দিন আমাদের কি করা হয়, 26শে জানুয়ারি দিনটাকে তোমার কি করা হয়, আমাদের সংবিধান কার্যকরী করা হয়, বুঝলে। সংবিধানের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ দ্য প্রিএম্বল। 1787 সালে মার্কিন সংবিধানের প্রস্তাবনায় যে সর্বপ্রথম যে প্রস্তাবনা বা মুখবন্ধ যুক্ত করা হয় তা পরবর্তীকালে বিভিন্ন দেশের সংবিধান রচয়িতাদের প্রভাবিত করেছিল। যেমন জাপান, আয়ারল্যান্ড, মায়ানমার, ভারত প্রভৃতি দেশে তাদের সংবিধান শুরুতে প্রস্তাবনা যুক্ত করে। সংবিধান হলো এমন একটি দেশের মৌলিক অধিকার এবং প্রতিটি আইনের সঙ্গে একটি প্রস্তাবনা যুক্ত থাকে এবং সেখানে আইনের উদ্দেশ্যে নীতিগুলোকে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়। দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের প্রস্তাবনা তাই করা হয়েছে। প্রস্তাবনা কিন্তু সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত না, তাই এর আইনগত কোনো মূল্য নেই।
এবং একথা অনস্বীকার্য যে সংবিধানের মূল অংশের সঙ্গে প্রস্তাবনার কোনো বিরোধ বাঁধলে সংবিধান মূল অংশই কিন্তু বলবৎ থাকবে। ধরো এই যে প্রস্তাবনা আর সংবিধানের মূল অংশ, যদি প্রস্তাবনার সাথে সংবিধানের কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু সংবিধানের এইটাই থাকবে, প্রস্তাবনায় চেঞ্জ হবে। বুঝতে পেরেছ? সংবিধানের কার্যকরী অংশ অন্তর্ভুক্ত না হলে প্রস্তাবনার গুরুত্ব তাৎপর্য অস্বীকার্য করা যায় না। যদিও সংবিধানের কার্যকরী অংশে প্রস্তাবনা যুক্ত নাই, তাও কিন্তু প্রস্তাবনার গুরুত্ব তাৎপর্যকে অস্বীকার করা যায় না। বিভিন্ন দিক থেকে তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যেতে পারে সংবিধানের কাঠিন্য দুর্ভেদ্যতা দূরীকরণ। সংবিধানের কার্যকরী অংশে কোনো বাক্যের বা শব্দের অর্থ স্পষ্ট থাকলে বোঝার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। ধরো কেউ কিছু বুঝতে পারছে না, ওই যেটা বললাম যে রঞ্জিত আমেরিকা থেকে এসছে, ও এখন পুরো সংবিধান পড়ে দেখার সময় নেই, ও আমাদের সংবিধান সম্পর্কে ধারণার জন্য কি করবো, ওকে আমি একটা পেজ প্রিন্ট করে দিয়ে দেবো, ও পড়তে চলে গেল। তাহলে বুঝতে পারলো যে ভারতের সংবিধান এই নিয়মগুলো মেনে চলে। বেরুবাড়ি মামলায় রায়ের সুপ্রিম কোর্ট এই মতামত প্রকাশ করে যে কোনো আইনের অর্থ সম্পর্কে সংশয় দেখা দিলে প্রস্তাবনার সাহায্যে নিয়ে তা দূর করা যেতে পারে, এবং সংবিধানের দুর্বৃত্ততা দূর করার বিষয়ে প্রস্তাবনা বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলায় রায়দানের উল্লেখ করা হয়েছে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ রাজ্য বনাম আনোয়ার আলী সরকার, যেটা 1952, পাঞ্জাব রাজ্য বনাম অজয় সিং 1953, কোচুনি বনাম কেরল রাজ্য 1960, এই প্রভৃতি মামলা, এইগুলোতে উল্লেখ করা হয়েছে। এবং সংবিধান রচয়িতাদের উদ্দেশ্যের প্রতিফলন, সংবিধানের প্রস্তাবনা আমাদের সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য কী ছিল সেটি বুঝতে সাহায্য করে। সংবিধানের কোনো একটি অংশ স্পষ্ট না থাকলে, তার অর্থ বুঝতে না পারা গেলে প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতেই পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য কী তা প্রস্তাবনা থেকে জানা যেতে পারে। সংবিধানের উদ্দেশ্য নীতির প্রতিফলন, যেসব সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারা সংবিধান রচয়িতাদের উপলব্ধি করেছিল সেগুলো প্রস্তাবনার মাধ্যমে প্রতিলক্ষিত হয়। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা হয়। প্রস্তাবনার মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র, গণসার্বভৌমিকতা মানে গণতন্ত্র, বুঝলে, প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি আর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্র, ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার প্রভৃতি ক্ষেত্রে এবং স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্পের কথাও কিন্তু আলোচনা করা হয়েছে। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব কি দেখি। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব খুব একটা কম নাই। জাতীয় ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাবনা সংবিধানের যেসব প্রাথমিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হয়েছে, পার্লামেন্ট সেগুলো সংশোধন করতে পারে না। যেরকম গোলকনাথ মামলার রায় যদি দেখতে পাবে, সংবিধানের প্রাথমিক উপাদান ও মৌলিক বৈশিষ্ট্য হলো ভারতের রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামো। এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। এবং অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে পরিলক্ষিত হয়। প্রস্তাবনার ভ্রাতৃত্ববোধের সম্প্রসারণ যে আদর্শের কথা বলা হয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ বলে মনে করা হয়, যেটা বহু প্রাচীনকাল থেকে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ আমাদের যে প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক করা উচিত ভালো, সেইটা আর কি নীতির মাধ্যমে এই আদর্শ অনুসরণ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক নৈতিক গুরুত্ব, সংবিধান বিশেষজ্ঞদের মতে আইনগত দিক থেকে না হলেও প্রস্তাবনা নৈতিক গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা কিন্তু যায় না। এবার হলো প্রস্তাবনা সংক্রান্ত বিতর্ক। এখানেও ক্রিটিক্সরা প্রস্তাবনা সংক্রান্ত কিছু বিতর্ক এনারা করেছেন। প্রস্তাবনা সংবিধানের অংশ হলে বিবেচনা করা উচিত কিনা, প্রস্তাবনা বিষয়গুলি নিয়ে আদালত প্রয়োগযোগ্য কিনা, তা প্রস্তাবে সংশোধন করা যায় কিনা, এগুলো নিয়ে অনেক মামলা ও বিতর্ক চলেছে। এইগুলো বিষয়ে নিয়ে আদালত বিভিন্ন সময় বিভিন্ন রায় প্রদান করেছে এবং নিম্নে এগুলো আলোচনা করা হলো। প্রস্তাবনা কি সংবিধানের অংশ? ইজ প্রিয়াম্বল এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? প্রস্তাবনা কি ভারতের সংবিধানের একটি অংশ নয়? এই প্রশ্ন বিতর্ক কম নয়। এই বিষয়টি নিয়ে কিছু মামলা হয়েছে, যেরকম 1960 সালে বেরুবাড়ি মামলা। তারপর বেরুবাড়ি একটা ইউনিয়ন, বুঝলে, এই ইউনিয়নটা পূর্ব পাকিস্তান, মানে এখন যেটা বাংলাদেশে, এই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল। এই কেস নিয়ে আমি তোমাদের যখন ওই রাজ্য গঠন পড়াবো তখন বলবো। তবে মনে রাখো, বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নাই আর কি। তো 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা এবং 1993 সালে SR রাও বোমাই মামলা প্রভৃতি। বেরুবাড়ি মামলা 1960। সুপ্রিম কোর্টে বেরুবাড়ি সম্পর্কিত মামলার এই অভিমত ব্যক্ত করেছে যে প্রস্তাবনাটি ভারতের সঙ্গে বেশ কিছু কয়েকবার ভারতীয় সুপ্রিম কোর্ট বেরুবাড়ি সম্পর্কিত মামলায় এই অভিমত ব্যক্ত করেছে বা এই অভিমত দিয়েছে যে প্রস্তাবনাটি সংবিধানের বেশ কয়েকটি উপাদানের পূর্বে সাধারণ উদ্দেশ্যগুলিকে নির্দেশ করে। মানে কি,
প্রস্তাবনাটি সংবিধানের বেশ কয়েকটি উপাদানের পূর্বে সাধারণ উদ্দেশ্য যে সেগুলোকে নির্দেশ করে এবং এটি সংবিধানের প্রণেতাদের মনের চাবিকাঠি বলে বর্ণনা করেছে। মানে সংবিধান যে মানে প্রণেতারা কি ভেবে সংবিধানটা লিখেছিল সেইটার একটা মূল দৃশ্য এই প্রিএম্বল। সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করে যে কোনো আর্টিকেল ব্যবহৃত পদগুলি অস্পষ্ট বা একাধিক অর্থ বহন করে, তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যার জন্য কিছু সহায়তা প্রস্তাব নেওয়া যেতেই পারে, কিন্তু প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। কিন্তু কেশবানন্দ ভারতী মামলা যেটা 1973, সেটা আবার সুপ্রিম কোর্ট কি বলে জানো? প্রস্তাবনা সংবিধানের অংশ এবং সংবিধান সংশোধনের জন্য যে 368 নম্বর ধারা লাগে সেটা দিয়ে তোমার প্রস্তাবনাও চেঞ্জ মানে অ্যামেন্ড করা যেতে পারে, বুঝলে? এবং প্রস্তাবনা সম্পর্কিত সুপ্রিম কোর্টে আরও কিছু মামলা আমরা যেগুলো দেখতে পাই সেগুলো কি এসআই বোমাই মামলা বনাম ভারতীয় ইউনিয়ন মামলা। এবং 1994 সালে সুপ্রিম কোর্ট উল্লেখ করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের মৌলিক অংশ। কে ভাস্করান বনাম রাজ্য 2011 মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার অর্জনের জন্য সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব রয়েছে এবং এটি ব্যাখ্যা করা উচিত। নন্দিনী সুন্দর বনাম ছত্তিশগড় মামলা 2011 মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সামাজিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রদানের জন্য প্রস্তাবনা দেওয়ার প্রতিশ্রুতি পরিত্যাগ বা অবহেলা করা যায় না। কেন্দ্র সরকার ইউনিয়ন গভর্নমেন্ট বনাম এলআইসি মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রস্তাবনাকে আদালতে আইনগত প্রয়োগযোগ্য? ইজ প্রিএম্বল লিগালি এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল? 1995 সালে এলআইসি মামলা অনুসারে সুপ্রিম কোর্টের মতে বর্তমান মতামত ধারণা অনুসারে প্রস্তাবনাটি ভারতীয় সংবিধানের একটি অংশ। এলআইসি মামলা কিন্তু এইটাই, এবং সংবিধানের প্রতিষ্ঠাতাদের মতামতের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ, এবং তাই দুটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। এই প্রস্তাবনা আইনসভার ক্ষমতার উৎস নয় এবং আইনসভার ক্ষমতার উপর নিষেধাজ্ঞাও নয়, এবং এটি বিচারযোগ্য নয়, অর্থাৎ বিধানগুলি নীতিগুলি আদালতযোগ্য মানে আদালত কর্তৃক প্রয়োগযোগ্য নয়। বুঝতে পেরেছ? প্রস্তাবনা কি সংশোধনযোগ্য? দেখো তোমার হচ্ছে এই যে মামলা, এই যে কেশবানন্দ ভারতী যখন বলেছিল যে সংবিধানের অংশ প্রস্তাবনা, এবং এলআইসি মামলা সেটাই বললো, তাহলে তো সংবিধানের অংশ যদি প্রস্তাবনা হয় আর সংবিধান যদি তোমার অ্যামেন্ড করা যায় তাহলে প্রস্তাবনা অ্যামেন্ড করা যাবে। অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একবারই মাত্র আমাদের প্রস্তাবনা কিন্তু সংশোধিত হয়েছে, এবং সংশোধিত নতুন 3টি শব্দ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার এগুলো যুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের এই সংবিধানের প্রস্তাবনা আদৌ কি সংশোধনযোগ্য কিনা এই নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে সুপ্রিম কোর্টের অনেকগুলো মামলার পরে। ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারপতি উল্লেখ করেন যে 368 নম্বর ধারা অনুসারে সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা গেলেও সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলো কিন্তু কোনোভাবে সংশোধন করা যাবে না। ওই যে বললাম কেশবানন্দ ভারতী মামলায় উল্লেখ করে যে 368 নম্বর ধারা অনুসারে প্রস্তাবনাকে পরিবর্তন করা যাবে, কিন্তু সংবিধানের যে মৌলিক স্ট্রাকচার না সেইটা চেঞ্জ করা যাবে না, কারণ আমাদের সংবিধান রূপ অট্টালিকা প্রস্তাবনায় উল্লেখিত মৌলিক উপাদানগুলির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে মৌলিক যে কাঠামো, তুমি যদি একটা বিল্ডিং তোলো তাহলে তোমাকে কি করতে হবে? দেখবে নিচে আগে মাটি খুঁড়ে তারপরে এরকম তুলতে হয়, অর্থাৎ যে ভিত। তা আমাদের ভারতের সংবিধানের এই মৌলিক বৈশিষ্ট্যগুলোই আমাদের সংবিধানের ভিত। অর্থাৎ এই সকল উপাদানগুলির কোনো একটিকে যদি অপসারণ করা হয় তাহলে সাংবিধানিক কাঠামোটির অস্তিত্ব বিপন্ন হবে, এবং সুপ্রিম কোর্টের মতে এরূপ করা হলে ভারতের সংবিধানে তার আদিরূপ কিংবা স্বকীয় পরিচিতি হারিয়ে ফেলবে। বুঝতে পেরেছ? আচ্ছা, প্রস্তাবনার সাথে উল্লেখযোগ্য কিছু মন্তব্য সমূহ, এগুলো জাস্ট একটু মুখস্থ করে নেবে, বোঝার কিছু নেই, আর এক নজরে এগুলো একটু দেখে নেবে কেমন। এগুলোই জাস্ট ওয়ান লাইনার করে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আমি এইভাবে দিলাম, আমি আর পড়াচ্ছি না এটা। তোমাদের বলো ক্লাস কেমন লাগলো? এরপর আমি এমসিকিউ শুরু করবো। মানে যা পড়িয়েছি বুঝতে পেরেছো তো নাকি, না সব মাথার উপর দিয়ে গেছে? যা পড়িয়েছি কি বুঝতে পেরেছো? কেন কেন সব মাথার উপর দিয়ে গেছে নাকি? তাহলে পড়তে হবে তো, সে নিজের জন্য পড়তে হবে তো, নাহলে পাস করবে কি করে? চলো এমসিকিউ গুলো করাই। আমাদের তো প্রত্যেকটা অধ্যায় শেষে এমসিকিউ আমরা প্র্যাকটিস করি। দাঁড়াও শেয়ার করে নিই।
এমনি ক্লাস ভালো লাগছে তো নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছ এইটাই হলো ভাই ডাব্লিউবিসিএস এর ব্যাস, বুঝলে? তোমাদের আজকে আমি পুরো ডাব্লিউবিসিএস এর মতো করে পড়ালাম, বুঝলে? ডাব্লিউবিসিএস তাহলে কতটা ডেপথে পড়তে হয়। চলো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলো? স্বাধীনতা, ভেরি গুড। আর একটা কি করা হয়েছিল? সমাজতান্ত্রিক, আর একটা হলো ভ্রাতৃত্ববোধ। চলো, জিডির কোশ্চেন। স্বাধীনোত্তর পর্বে ভারতবর্ষের স্বাধীনোত্তর পর্বে ভারতের সাংসদ, না, ভারতের সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য হিসেবে ড্যাশ ধরনের, ও ভারতের সংসদ, ঠিক আছে, সংসদ সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য হিসেবে ভারতের পার্লামেন্ট ড্যাশ ধরনের সমাজ বেছে নিয়েছে। কি ধরনের সমাজ? মূলধন উদার, সমাজতান্ত্রিক, সাম্যবাদী? বলো বলো। কে, আজিজুল উত্তর দিল? হ্যাঁ, ভেরি গুড, সমাজতান্ত্রিক। দেখেছো, আজিজুল সবার আগে উত্তর দিয়েছে এটা। ভারতের সংবিধানে কোন তফসিলে ভারতীয় প্রজাতন্ত্রের ভাষার উল্লেখ আছে? না না, এটা হলো, এটা না প্রিএমবেলের কোশ্চেন না, বুঝলে, সরি। এটা হলো প্রিএমবেলের কোশ্চেন না, কোশ্চেনটা ঢুকে গেছে, আর্ট হবে। এটা প্রিএমবেলের কোশ্চেন না, আমার একটু এডিটিং মিস্টেক, বাইরের কোশ্চেন চলে এসছে। নিচের কোনটি ভারতের সমাজতন্ত্রের রূপ নয়? গণতান্ত্রিক সমাজতন্ত্র, উগ্র সমাজতন্ত্র, সাম্প্রদায়িক সমাজতন্ত্র, নেহরুভিয়ান সমাজতন্ত্র? বলো, কোনটা আমাদের সমাজতন্ত্রের রূপ নয়? বলো কোনটা। না, উগ্র সমাজতন্ত্র মানে যেটা পুরোপুরি না, ভারতের সমাজতন্ত্র অনেকটা কি বলো, লিবারাল টাইপের, মানে ওই যে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি থাকবে না, সব রাষ্ট্রের সম্পত্তি, এরকম হয় না। ভারতের সংবিধান সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়? সবাই কি দেখতে পাচ্ছ না নাকি? দাও, উত্তর দাও, কি হবে? তুমি লেফট করে জয়েন করো। কি? হ্যাঁ, প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য। আদালত বলবৎযোগ্য নয়, সঠিক নয়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় নাগরিকদের জন্য যেসব বিষয় সুনিশ্চিত করে তা হলো কি? না, ন্যায় বিচার। কি বললে তুমি? এ, ন্যায় বিচার, স্বাধীনতা, অবিচ্ছিন্নতা ও সহধর্মিতা। দাঁড়া 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 দাঁড়া, ন্যায় বিচার আছে, স্বাধীনতা আছে, সহধর্মিতা না মর্মিতা, সহমর্মিতা, ভাতৃত্ববোধ বলা হয়, বুঝলে? আর অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্ন মানে কি, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সবাই এক। আর বিচার মানে কি, বিচারের কথা বলে, ন্যায় বিচার বলে, তাই এইটা হবে। সহমর্মিতা, ধর্মিতা মানে বিয়ে, সহধর্মিনী বলে বউকে বা হাজবেন্ডকে ইয়ে বলে, সহমর্মিতা হবে, বুঝলে? এটা হবে, এ হবে। নিম্নের কোন সংশোধন আইনের মাধ্যমে জাতির ঐক্য শব্দটির পরিবর্তে জাতির ঐক্য সততা যুক্ত করা হয়েছে? দেখো, এইটাও না প্রিএমবেলের কোশ্চেন না গো, কিছু উল্টো পাল্টা, আমার এডিটিং মিস্টেক। 42তম সংবিধান সংশোধনীতে এটা হলো সংবিধান সংশোধনী কোশ্চেন ঢুকে গেছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? বলো। সমাজতান্ত্রিক। চলো, হেই হেই, তিনটে যুক্ত করা হয়েছিল, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক আর ভ্রাতৃত্ব। কে বললে? আজিজুল। কান্দারো, কান্দারো। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায়
বলা হয় যে প্রস্তাবনা কি সম্পূর্ণরূপে পরিবর্তন করা যেতে পারে, বিভিন্ন বিভাগে আলাদা করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে, সংশোধন করা যাবে না। হ্যাঁ, মানে কি বলে যে সংবিধানের মৌলিক কাঠামো অবিচ্ছিন্ন রেখে ওটাকে পরিবর্তন করা যেতে পারে, তাই তো? চলো, ভারতের সংবিধানের গঠনের পূর্বে 1946 সালে উদ্দেশ্য সাধন বা অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাব দেন কে? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর সাহেব, বল্লভভাই পটেল? জওহরলাল নেহরু। 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান অন্তর্ভুক্ত করা হয় কি? সামাজিকতা, ধর্মনিরপেক্ষতা, অখণ্ডতা, ভ্রাতৃত্ববোধ। বি বি সামাজিকতা, ধর্মনিরপেক্ষতা, আর হলো কি ভ্রাতৃত্ব। তাহলে কি হবে তোমার 11-র? দাঁড়াও, 1-2, 1-2 তো হবেই। অখণ্ডতা, দাঁড়াও তো, এই কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে, কারণ ভ্রাতৃত্ববোধ হবে না। দাঁড়াও তো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, দেখতে পাবে না কিছু তোমরা এখন। ও না, সংহতি, ভ্রাতৃত্ববোধ, আমি ভুল বলেছি, সরি সরি। সংহতি, সংহতি মানে অখণ্ডতা, ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, অখণ্ডতাই হবে, মানে 1-2-3ই হবে। দাঁড়াও, 1-2-3ই হবে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের ইয়ে করে দিই, তোমার দেখতে পাবে না এখন। ইন্টিগ্রিটি যোগ করা হয়, এইটাই হবে, অখণ্ডতাই হবে, সরি। তাহলে 1-2-3 হবে। আজিজুল বলেছিল, আজিজুল জেনে বলেছিল না আন্দাজে? আন্দাজে কেন, জেনে বলবে, বিচার ইয়ে করে বলবে, হয়েছে তাও। নিম্নের কোন শব্দটি ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়? অর্থনীতি, ইন্টিগ্রিটি, অখণ্ডতা। চলো, নিম্নে উল্লেখিত ভারতীয় বিধানের প্রস্তাবনায় কোন পদটি দ্বারা মনে করা হয় যে আমরা সবাই একই পরিবারের সদস্য? বিচার, গণতন্ত্র, ভ্রাতৃত্ব, সমতা। 13 না, ভ্রাতৃত্ব। সে আবার এটা আবার বাবাকে ভাই ডাকার মতো ইয়ে না, কিন্তু ভ্রাতৃত্ব মানে একটা তার সুসম্পর্ক, বুঝলে? ভারতের সংবিধান প্রণেতারা কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের ধারণাটা নিয়েছিল? অন্য আইডিতে ঢুকলে নাকি রঞ্জিত? এটা সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢুকে গেছে। কোনটা বললে? না, ফরাসি সংবিধান। ওই ল্যাপটপে মোবাইল নেটে ঝামেলা। গুগল মিটে তো বেশি নেট লাগে না তোমার। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শব্দ সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়েছে বলো? অর্থনৈতিক, সংহতি, বিশ্বাস, রাজনৈতিক। সংহতি। ভারতের সংবিধান বর্ণিত স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে কে বলল? আজিজুল? এই আজিজুল আন্দাজে বলোনি তো, না জেনে বলেছো? আন্দাজে? আজিজুল জেনে বলেছে, আজিজুল পড়ালেখা করছে, নাহলে ও পড়ালেখা না করলে ওর ভিডিও কান ধরে উঠবোস করাবো, করে ওই ভিডিও ছেড়ে ফেসবুকে আপলোড করতে হবে। হুম। কই স্বাধীনতা? এইটা এইটা সাম্য, ধারণা নিয়ে দিয়েছিলেন। এই কোশ্চেনটা ভুল আছে, ফার্সি সংবিধান থেকে তোমার আগের দিন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়িয়েছিলাম না তোমাদের আমি? আচ্ছা, এটা স্টার মারছি, বুঝলে? কোশ্চেনটা ভুল আছে, আমি সামনের দিন দেখে বলে দেবো খনি, কেমন? শোনো, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে হবে। আচ্ছা দাঁড়াও তো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো।
দাঁড়া দাঁড়া একটু ওয়েট করো। এটা মনে হচ্ছে ফার্সি হবে, বুঝলে? ফার্সি হবে, তো আমি এটা সামনের দিন দেখে বলে দেবো না, কেমন? ফার্সি হবে এটা। চলো 16। ঠিক আছে চলো। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছে? মানে কোন সংশোধনী দ্বারা? একবারই আমাদের ভারতের সংবিধানের 42তম, কত সাল? 76। চলো ওটা আমি সামনের দিন বলে দেবো খনি। ভারতের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার মধ্যে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র অন্তর্ভুক্ত করা হয়? বলো বলো। 42তম। সিপিও, এসআই, এসআই কোশ্চেন, এসএসসি। প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ব্যাখ্যা দেয় যে কেউ তার নাগরিককে তুচ্ছ করতে পারবে না? বিচার, স্বাধীনতা, সাম্যতা, ভ্রাতৃত্ব। কি? ভ্রাতৃত্ব। কেউ তার নাগরিককে, সহনাগরিককে তুচ্ছ করতে পারবে না। মানে আমরা যদি ভাই ভাই হয়ে যাই তাহলে কি আমরা সবাই ইয়ে করতে পারবো? তুই ছোট আমি বড়, আমি বড় তুই ছোট, এরকম বলতে পারবো? তাহলে ভ্রাতৃত্ব, বুঝলে? সাম্যতা মানে সময় সমান, ধরো তুমি ইয়ে পাবে, কেউ কারোর ধরো টাকা আছে সে বেশি সুযোগ পাবে, এই সব, বুঝতে পেরেছো? এইটাকে বলে সাম্যতা। আমি তো এর আগে পড়িয়েছি, তোমরা একটু ভিডিওটা দেখে নিও, আমি আরো ডিটেলসে বলে দিয়েছিলাম, সাম্যতা অনেক পার্ট বলেছিলাম। ভারতের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার মধ্যে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দটি অন্তর্ভুক্ত করা হয়? কি? 42তম। চলো। ভারত হলো প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র মানে কি বলো তো? প্রজাতন্ত্র মানে কি? ভেরি গুড। ওই ইংল্যান্ডের কাহিনী, ওই যে সেই ডেমোক্রেটিক হলেও কেন রিপাবলিক না। ভারতীয় জাতীয় মৌলিক মূল্যবোধগুলি দেওয়া হয়েছে কোথায়? সংবিধানের প্রস্তাবনায়, সংবিধানের ধারাগুলিতে, বিষয়বস্তুগুলিতে, মৌলিক অধিকারগুলিতে? সংবিধানের প্রস্তাবনায়, তাই তো। গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য কি? না, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্রের আনয়ন। তত্ত্ব বা পরিকল্পনা তা ফলপ্রসূ করার জন্য বিস্তর ফারাক থাকে, সেটি কোথায়? কি কিসে ফারাক থাকে? রাষ্ট্রপতির শাসিত সরকারে, ফ্যাসিবাদী সরকারে, সংসদীয় সরকারে, সমাজতান্ত্রিক সরকারে? 24-এর কি হবে? 24-এর ডি, সমাজতান্ত্রিক সরকারে। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো কি বলো তো? কি হবে? সি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। দেখো 5টাই আছে, ঠিক আছে। ভারতে ভারতীয় সংবিধানের স্বাধীনতা সৌভ্রাতৃত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি। 26-এ সি। স্বাধীনতা সৌভ্রাতৃত্ব ইউএস না, ফ্রান্স। ফ্রান্স ফরাসি এক, বুঝলে? কবে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দটির প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়? ডাব্লিউবিসি স্পেন, 76। ভারতের সংবিধান আত্মা বলা হয়েছে কাকে? বি আর আম্বেদকর বলেছিলেন। প্রস্তাবনাকে। নিচের কোনটি প্রস্তাবনার অন্তর্ভুক্ত হয় না? চলো, তোমাদের আজকে এই অবধি ক্লাস ছিল। আর যারা এই ক্লাসটা রেকর্ডেড দেখবে, কারণ এইটা তোমাদের থার্ড ব্যাচের ডেমো ক্লাস হিসেবে আপলোড হবে, যারা তাই না, ব্যাচের সিট সংখ্যা 100-100-র বেশি আমি ভর্তি নেবো না থার্ড ব্যাচে, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশনের জন্য আমার যে ফোন নাম্বার 9476429107, এই নম্বরে কল করো। এবং এই ব্যাচে তোমরা ইতিহাস পাবে 70 ঘন্টা, জিওগ্রাফি পাবে 60 ঘন্টা, পলিটি পাবে 40 ঘন্টা, ইকোনমিক্স পাবে 40 ঘন্টা, স্ট্যাটিক জিকে পাবে তোমার হচ্ছে 40 ঘন্টা, মোট
প্রায় তোমার 150 250 প্লাস ঘন্টার ব্যাচ, বাংলার সব থেকে বড় জিকের ব্যাচ এটা। যারা অ্যাডমিশন নিতে চায় এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? আচ্ছা চলো, যারা আমার পেইড ব্যাচ তাদের কি আর কোনো কিছু আছে বলার? আচ্ছা করো আজকে রাত্রে ফোন, হ্যাঁ করো করো। আচ্ছা আর কে কিছু বলবে? তাহলে ক্লাস শেষ করব। আহ, সত্যজিৎ, নাজমা, রঞ্জিত মনে হচ্ছে লেফট হয়েছে, কিছু বলবে তোমরা নাকি? ক্লাস ঠিকঠাক লেগেছে নাকি? আহ, রঞ্জিত আছো? শর্মিষ্ঠা? শর্মিষ্ঠা? আচ্ছা ফোনতে অন্য কোথাও চলে গেছে। ঠিক আছে তাহলে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর কি আজকে একটু বেশি পড়িয়ে দিলাম না নাকি আজকে? নাজমা আজকে বেশি পড়িয়ে দিলাম নাকি? আচ্ছা ঠিক আছে তাহলে আমি শেষ করছি, কেমন? ভালো থেকো সবাই, গুড নাইট, গুড ইভিনিং, টাটা।